4 বছর আগে যখন আমার প্রাক্তন আমাকে ছেড়ে অন্য কারো হাত ধরেছিল, তখন বিয়ে করার ইচ্ছেটাই মরে গিয়েছিল। তবে পরিবারের চাপে 4 বছর তো বিয়ের কথা এড়িয়ে গিয়েছি। তবে এখন আর পারছি না। তবে দেখতে গেলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, এই বলে সান্ত্বনা দিয়ে তাদের হাসির সাথে মেতে উঠেছি। 3 বছর আগে পড়াশোনা শেষ করেছি। তবে 4 বছর আগে যখন আমি আমার প্রাক্তনকে বিয়ে করতে চাই, তখন প্রাক্তনের বাবা বড় গলায় আমাকে কথা শুনিয়ে তাড়িয়ে দিয়েছিল, শুধু টাকা আয় করতে পারতাম না বলে। আমরা সমবয়সী ছিলাম, তাই হয়তো এটাই কপালে লেখা ছিল। ওর বিয়ে একটা বড়লোক ছেলের সাথে ঠিক করে। সেদিন রাতেও আমাকে ফোন দেয়। ফোন কানে রেখে প্রায় ঘন্টা 3 আমরা কথা বলিনি, শুধু কেঁদেছি। তারপর দুজনেই পালিয়ে যাওয়ার পরিকল্পনা করি। সে বয়সে সেটা আবেগ বা মোহ ছিল না, ছিল না কোনো শারীরিক চাহিদা, শুধু ছিল ভালোবাসা। তবে সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণই থেকে যায়। পালিয়ে যাওয়ার তারিখও ঠিক। ওর কবুল বলে বিয়ে করা ঠিক 1 ঘন্টা আগে আমরা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাব। তবে সেদিন রাত 11টায় ট্রেনের টিকিটও কেটে রেখেছিলাম। তিস্তা এক্সপ্রেস ছিল ট্রেনটি। কোথায় নামবো তারও নিশ্চয়তা ছিল না। তবে স্বপ্ন ছিল এই রাতও ট্রেনটি নিয়ে। তবে ঘড়ির কাঁটা 11টায় পৌঁছে যায়। তিস্তা এক্সপ্রেস প্ল্যাটফর্মে চলে আসে, আবার ঠিক সময়ে প্ল্যাটফর্ম খালি করে। তবুও সে আসেনি। স্টেশন থেকে এই ট্রেনটি সর্বশেষ ট্রেন ছিল। সকাল অবধি নির্ঘুমভাবে কাটিয়ে দিই, তবে তার দেখা মেলেনি আর। তবে ফোনে ভিডিও মেসেজও পেয়েছিলাম একটি, যেটা পাওয়ার পর গিয়েছিলাম তার বাড়ি। তবে সেখানে কেউই ছিল না। বাড়ি বিক্রি করা নাকি অনেক আগে হয়ে গেছে, আর তারা নাকি শহর ছেড়ে দিয়েছে। কিছু প্রশ্নের আর উত্তর মেলেনি সেদিন, খুঁজেও নি তাকে আর স্বপ্নগুলো অপূর্ণই রয়ে যায়। অপূর্ণ রয়ে যদি তার স্বপ্ন পূর্ণতা পায়, তাহলে সেটাই ভালো। আজও সেই তিস্তা এক্সপ্রেস, সে আগের মতোই কালো অন্ধকার রাত। ছুপছুপ করে আপন গতিতে ট্রেন চলছে, আর তার ভেতরে বসে আছে আমি। নভেম্বরের শেষের দিক, হালকা শীতের আওয়াজটাও পাওয়া যায় রাতের গভীরতার সাথে। তবে বাইরের দৃশ্যটা মন জুড়ে যাওয়ার মতো। বাইরে তাকিয়ে থাকতে থাকতে একটা চাদর গায়ে দিয়ে কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। তবে চোখ খুললাম মানুষের কোলাহলে। চোখ খুলে তাকিয়ে দেখি জামালপুর স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে। তখন সময় বিকেল 5টা। কতক্ষণ সময়ের জন্য দাঁড়িয়েছে জানি না। ট্রেন থেকে নামবো কিনা বুঝে উঠতে পারছিলাম না। তবে যখন জামালপুরে পা রাখবো, তখনই ট্রেনের হুইসেল বেজে উঠল, আর পিঠে কেউ হাত রাখলো। পিছনে ফিরে দেখি ভাবি। তাকে দেখে শুকনো একটা হাসি দিয়ে ট্রেনের দরজাটা লাগিয়ে দিলাম। তারপর নিজের জায়গায় এসে বসলাম। আমার সাথে ভাইয়া ঘুমাচ্ছে। ভাবি ভাইয়াকে ডেকে তুলে তার সিটে পাঠিয়ে দিল, আর এসে আমার পাশে বসলো। ভাবির কোনো ভাই নেই, বলতে গেলে তার মা ছাড়া আর কেউই নেই। ভাবি আমাকে তার ছোট ভাই ভাবে। আমার যেহেতু বোন নেই, তাই ভাবিকে বোনের থেকে বেশি ভাবি। ভাবি আমার হাতটা ধরে বলল, এখনো ভুলতে পারিসনি অতীত? এই ক্ষতগুলো প্রকাশ্য না থাকলেও ভেতরের পরিমাণটা কতটা বুঝতে পারছি। আমি শুকনো হাসি দিয়ে বললাম, থাক না ভাবি, অতীত তুলেই বা লাভ কি? যতটা ভুলে থাকা যায় ততটাই মঙ্গল। নিজের দিকটা একবার খেয়াল কর। তোর মনের অবস্থা জানতে চাইবো না, তবে যে সিদ্ধান্ত নিবি সেটাতে তোর যাতে খুশিটা থাকে। নিজের খুশির জন্যই তো করছি। নিজের মনকে প্রশ্ন করে দেখ, উত্তরটা তুই আমার থেকেও ভালো জানবি। হয়তো আমাদের খুশির জন্য তুই বিয়েটা করার সিদ্ধান্ত নিলি, এবং বিয়েটা করেও নিলি। তবে যেদিন সবার সামনে সবটা প্রকাশ পাবে, সেদিন সবাই কষ্ট পাবে। শুধু সেই মেয়েটা যে তোর জীবনে জড়াবে, বরং আমি, বাবা, মা, তোর ভাইয়া, সকলেই। কোনো উত্তর ছিল না আমার কাছে, কারণ আমি এই সিদ্ধান্তে খুশি ছিলাম না। পরিবারের জন্যই এত দূর আসা। দেখ, তোর সময় লাগলে তুই নিয়ে নে, তবু আমাদের খুশির জন্য নিজের খুশিটা বিসর্জন দিস না। অন্যকে খুশি রাখতে গেলে আগে নিজেকে খুশি হতে হবে। ভাবির কথায় লজিক আছে বলতে হবে, তবে আমি ওকে বলতে পারছি না পারছি কাউকে আপন করে নিজের জীবনে জড়াতে। হঠাৎই চলন্ত ট্রেন থেমে যায়, আর আমার ভাবনার অবসান ঘটে। জানালা দিয়ে বাইরে মাথা বের করে দেখি দেওয়ানগঞ্জ বাজার লেখা। তার মানে এটাই আমাদের গন্তব্য। আর তার থেকে বড় কথা, এই ট্রেনটি আর আগে যাবে না, কারণ এইটাই এই পথের শেষ। হিমেল হাওয়ায় ঠান্ডা লাগছে, তবে স্টেশনে ঘুমানো মানুষদের দেখে সেটাও চলে গিয়েছে। সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছি। সবাই ব্যাগগুলো আমাকে দিয়ে নাস্তা করতে চলে গেল, কারণ জায়গাটা নতুন, কাউকে বিশ্বাস করাও যায় না। তাই পরিপূর্ণভাবে আলো ফুটবার আগে স্টেশন ছাড়া যাবে না। আমি বসে বসে ফোন চাপছিলাম, তখন একজন গর্ভবতী মহিলা এসে
হাত পাতে আমার কাছে। সাহেব, আমার সন্তান পেটে, ভালো মতো কিছু খাইতে পারি না, যদি কিছু দিতেন। আমার নানা সবসময় একটা কথা বলতেন, যদি তোমার কাছে কেউ হাত পাতে তাহলে তাকে ফিরিয়ে দিও না। ওনার হাতে টাকা না থাকলে উনি কাউকে খালি হাতে ফেরাতেন না। উনি সবসময় টাকা ভাঙতি করে চালের ড্রামে, বয়মের ভেতর ও নানা জায়গায় রেখে দিতেন। যখন কেউ এসে চাইতো তখন বের করে দিতেন। তাহলে এখন আমি বা একজন গর্ভবতী মহিলাকে কি করে ফিরিয়ে দিই? যখন 500 টাকার নোটটি বের করে তার হাতে দেব, তখন তার দিকে তাকাতেই নোটটি পড়ে যায়। সে আমার দিকে বিস্ময় প্রকাশ করে। এতক্ষণ মাথা নিচে দেয় ও আবছা আলোয় চেহারা দেখতে পাইনি। তবে যখন দেখেছি, সে সেখান থেকে উল্টে ঘুরে হাঁটতে থাকে। গর্ভবতী মহিলাকে দেখে আমার হৃদস্পন্দনের মাত্রায় বেড়ে যায়, কারণ সে ছিল ছায়া, আমার প্রাক্তন। এভাবেই তার সাথে দেখা হবে কল্পনা করিনি, আর তাকে এই অবস্থায় দেখবো সেটাও ভাবিনি কখনো। সে চলে যেতে নিলে তার হাতটা ধরে তাকে আমি আটকে ফেলি। মনের মাঝে হাজারো প্রশ্নের ঝড় উঠেছে। এই ঝড় সহজে থামবার নয়। কি হবে এখন বা আগে? তুমি অপরদিকে ঘুরে নিঃশব্দে কাঁদে, তবে একটা কথাও বলে না। আজও চুপচাপ থাকবে কেন? আজও কিছু বলবে না? এবার আমার দিকে ফিরে একটা দীর্ঘশ্বাস নিয়ে আমার হাত থেকে তার হাত ছাড়িয়ে বলে, কি বলবো? এখনো কি বলার মতো কিছু রয়েছে? আজও আমার থেকে শুনতে চাও? হ্যাঁ, শুধু আজ নয়, স্বপ্নটা শেষ নিঃশ্বাস অবধি বলার মতো দেখেছিলাম। তবে কেন? আমার মনে যে প্রশ্নের ঝড় বইছিল সেটা তো বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবারও সেই ঝড় তুলে কেন পালিয়ে যাচ্ছ? কেন? শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলে, মাহিন, তোমার প্রশ্নের জবাব আমার কাছে নেই। আর কি বা বলবো আমি? আর কেনই বা তুমি বিশ্বাস করবে? আজ তোমায় বলতেই হবে। যে সম্পর্ক পূর্ণতার জন্য তখন এত কিছু করেছিলে, কি এমন হয়েছিল যে তা অপূর্ণই রাখতে হলো? ছায়া, আজ তোমার মুখ খুলতেই হবে। আজও কি সেই সময় আছে? অনেকটা দেরি হয়ে গেল না প্রশ্নগুলো জিজ্ঞেস করার জন্য? 4 বছর কিন্তু কম সময় না মাহিন। 4 বছর না ছায়া, 4 বছর 5 মাস 27 দিন 8 ঘন্টা 35 মিনিট। সময়টা কি খুবই অল্প? দুজনে একে অপরের দিকে তাকিয়ে নীরব দর্শক হয়ে যায়। ততক্ষণে পরিবারের সকলে আবার স্টেশনের ভিতর প্রবেশ করেছে। ও কথা না বলে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আমি ওকে আটকে নিয়েছি। তখনই আমার পরিবারের লোকেরা নাচতে শেষ করে স্টেশনে ফিরে আমাকে প্রাক্তনের হাত ধরে থাকতে দেখে অবাক হয়ে যায়। দূর থেকে তারা চিনতে পারে না, তারা দূর থেকে অসহায় একজন মহিলা ভাবে। কিন্তু তারা যখন কাছে আসে, আস্তে আস্তে বিস্ময় হয়ে যায়, কারণ তারাও হয়তো ছায়াকে এইভাবে এই জায়গায় আশা করেনি। কে কি বলবে তা খুঁজে পাচ্ছে না। এত বছর পর এই অবস্থায় দেখে তারা আমার থেকে বেশি অবাক হয়েছে। একটু ঝাঁঝালো কণ্ঠে এই কথাটি বলল আমাকে, মাহিন, ও এখানে কেন? আর তুই বা ওর হাত ধরে আছিস কেন? হাতটা ছেড়ে দিন, না হয় আপনারই সমস্যা হবে। আমি এখন শুধু রাস্তার মেয়ে, আমার কোনো ঠিকানা নেই, আমি আর আগের ছায়া নেই। ওর এই কথায় ওর কষ্টটা স্পষ্ট ফুটে উঠেছে, তবে সবারই অর্থটা বোঝার ক্ষমতা নেই। আমি এখন কি করব, কোন দিকে হাঁটবো বুঝে উঠতে পারছিলাম না, কারণ একদিকে পরিবার আর একদিকে প্রাক্তন। প্রশ্নগুলো ঝড় তুলে তুলপাড় করে ফেলেছি। তবে কেন জানি আজ ছায়ার পাশে দাঁড়াতে খুব ইচ্ছে করছে। তবে মায়েরও করা নির্দেশ, যাতে করে ওর হাতটা আমি ছেড়ে দিই। তবে যে মানুষটি সেদিন অভাবে ছেড়ে গিয়েছিল, সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিল শুধু একটু সুখের জন্য, তাহলে আজ তার এই অবস্থা কি করে? বিষয়টা আমাকে খুবই ভাবাচ্ছে। ভাবনা জগতে ডুবে থাকার মাঝে আবারও কানে ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো, তুই এখনো ওর হাত ধরে আছিস? তোকে আমি কি বললাম, শুনতে পাসনি? আমি এখন আর হাত ধরে রাখতে পারিনি, হাতটা ছেড়ে দিয়েছি। কেনই বা ছাড়লাম তাও অজানা আমার কাছে। জীবনের মোড়গুলো বড়ই অদ্ভুত। যেখানে সবটা শেষ হয়েছিল আর সেখান থেকেই শুরু হতে যাচ্ছে, তবে সব যেন ঘুলিয়ে যাচ্ছে। বেহায়া মেয়ের মতো এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা বাঘ এখান থেকে। আরে ওকে কি বলছিস? ওদের মতো মেয়েদের লজ্জা শরম আছে নাকি? যদি থাকতো তাহলে এভাবে অসহায় সেজে গুজে আবার আমার ছেলের কাছে আসতো না। ছায়া চুপচাপ সব কথা শুনে যাচ্ছে। আমি যেন কিছু বলতে গিয়ে বলতে পারলাম না। জানি না কেন আমি থেমে গেলাম, কিন্তু ছায়া ঠিকই আমাকে তার পাশে আশা করেছিল। তবে চুপ থাকতে দেখে সে নিরাশ হয়ে গেল। মনে মনে কথাগুলো নিজেকেই বলল, আর হয়তো তুমি আমাকে ভালোবাসো না। যদি বাসতে, তাহলে অবশ্যই আমার অপমানগুলো এভাবে সহ্য করতে না। তুমি বদলে গেছো, হয়তো নিজের জীবনে এগিয়ে গেছো। বিশ্বাস করো, আমি পারিনি না বদলাতে আর না এগিয়ে যেতে। আজকে পরিস্থিতি আমাকে এই পর্যায়ে দাঁড় করিয়েছে।
তুমি যদি সবটা জানতে তাহলে হয়তো এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে না। তারপর চোখ বন্ধ করে একটা দীর্ঘ শ্বাস নিল। তবে পরেক্ষণে এক ফোঁটা চোখের জল তার গাল বেয়ে নিচে পড়ল, রাগে একটা ধাক্কা দিয়ে। কান্নার অভিনয় করে আবার আমার ছেলের মন গলাতে এসেছিস কালনাগিনী? দূর হ চোখের সামনে থেকে। ধাক্কাটা সামলাতে না পেরে ছায়া পড়ে যেতে নিলে আমি ওকে ধরে ফেলি। তাকে ধরার ইচ্ছা ছিল না, তবে এই অবস্থায় দেখে অনিশ্চয় থাকা সত্ত্বেও ধরে ফেলি। আমাকে ধরতে হবে না, মানুষের লাথি ও ধাক্কা খেয়েই বেঁচে আছি। এগুলো এখন আর আমার কাছে নতুন নয়। আমি জানতাম আজ আপনারা আসবেন, আর অন্ধকার থাকায় চিনতেও পারিনি। যদি চিনতাম তাহলে সামনে যেতাম না। আসলে আমি অভাগী। ভালো থাকবেন, আমি এখন আসি। একদমই কথাগুলো বলে সে উল্টোর দিকে হাঁটা শুরু করলো। জানি না কেন তার প্রত্যেকটা কথা আমার বুকে এসে গেঁথেছিল। পরিবারের সবই তার এমন কথা শুনে অবাক হয়েছিল। আমি তার যাওয়ার দিকে তাকিয়েছিলাম, কেন জানি চাইতেও তাকে ফিরে আনতে পারছিলাম না। শুধু অবাক নয় নে, তার বদলে যাওয়ার কারণ খুঁজতেছিলাম। মনে মনে নিজেই তাকে উদ্দেশ্য করে বলতে লাগলাম, জানো প্রিয়, আমি বদলে যাইনি, এখনো ভালোবাসি। আগের মতো নয়, বরং তার থেকেও বেশি। তোমাকে হারানোর পর পাগল প্রায় ছিলাম। আজও তোমায় আমাকে ছেড়ে যাওয়ার কারণ খুঁজে বেড়াই। আজকে সবাই যখন তোমাকে কথা শোনাতে ব্যস্ত, তখন মনের মাঝে কিছু একটা সংশয়ের জন্যই তোমার পাশে দাঁড়াতে পারিনি। তবে আমি বদলে যাইনি, বরং এখনো আগের থেকে অনেক বেশি ভালোবাসি। কেন সেদিন ওভাবে হারিয়েছিলে? কথাগুলো মনের গভীরে রয়ে গেল। চোখ বন্ধ করতেই যেন চোখের পানি বাঁধ পেয়ে যাওয়ার সুযোগ পেল। তবুও নিজেকে সামলে নিলাম। অনেকটা সময় নীরবতা বজায় ছিল আমাদের সবার মাঝে। কেউ কারোর সাথে কোনো কথা বলতেছিল না। এভাবে রওনা দিলাম আত্মীয়দের বাড়ির উদ্দেশ্যে। তবে স্টেশনেই যেন মনটা পড়ে রইল। কেন জানি না, ছায়ার পাশে থেকে সবটা জানতে ইচ্ছে করতেছে, কিন্তু অভিমানের পাল্লা এতই ভারী যে পারছি না তার পাশে দাঁড়াতে। আধ ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম। তবে যাদের বাড়িতে মেয়ে দেখতে এসেছি, সে বাড়িটি সম্পূর্ণ পুরনো ডাক বাংলার মতো, বিশাল সাইজ, অদ্ভুত দেখতে। বাড়ির দিকে তাকিয়ে ছায়ের কথাটা যেন কিছুক্ষণের জন্য মন থেকে সরে গেল। আর আমিও ঘুরে ঘুরে দেখতে লাগলাম বাড়িটা। এখানে আমাদের 2 রাত 3 দিন থাকতে হবে, মেয়ে দেখার জন্য নয়, বরং তাদের মেহমান হিসেবে। তাদের পরিবারে উচ্চবিত্ত বলে মনে হয় না, তবে তাদের ভেতরটা আপনাদের সব ধারণা বদলে দেবে। এখন আমাদের মেয়ে দেখার পালা। অপেক্ষার প্রহর কাটিয়ে যখন কোণে লাল শাড়ি পরিয়ে আমাদের সামনে এনে বসালো, তখন মেয়েটির চেহারা দেখতে পাইনি, কারণ ঘোমটাটা একটু বড় সড়ই ছিল। যখন সবার সম্মতিতে ঘোমটাটা খুললো, তখন সবাই তাকিয়েছিল। আমিও তার সৌন্দর্যের দিকে তাকিয়েছিলাম, তবে হারিয়ে গিয়েছিলাম অন্য জগতে। তার এমন সাজ দেখে মনে পড়ে যায় ছায়ার কথা। সম্পর্ক চলাকালীন একদিন আমার জন্মদিনে সে এভাবেই সেজে আমাকে সারপ্রাইজ দিয়েছিল। একদম এইরকমই সাজগোজ দেখে অনেকটাই অবাক হলাম, কারণ এরকম সাজের বর্ণনা শুধু আমি বলেছিলাম ছায়াকে। তাকে যখন জিজ্ঞেস করেছিলাম কে সাজিয়েছে, তখন সে উত্তর দিয়েছিল তার বান্ধবী। কিন্তু কোনোদিনও তার এই বান্ধবীর সাথে আমার দেখা হয়নি, শুধু নামটা শুনেছিলাম, মরিয়ম। অদ্ভুত, তাই না? হঠাৎই একটা প্রশ্নের সম্মুখীন হতে হলো আমায়। ভাবিনি সে করবে। হ্যাঁ, কোণের বেশি আসা মেয়েটিই বলল, আপনার না এরকম সাজ পছন্দ, তাই তো এরকম সাজলাম। ভালো লাগেনি? আমার বিয়েতে তেমন কোনো ইন্টারেস্ট নেই, তাই তো কোণের নামটাও অজানা আমার কাছে। তাই প্রশ্নের জবাবে আমিও উল্টো প্রশ্ন করলাম। আমার এমন প্রশ্ন পুরো পরিবেশ মহলই বদলে গেল। শান্তভাবে তার দিকে তাকিয়ে, আপনাকে কে সাজিয়েছে? কে সে? কি তার নাম? আমার এমন প্রশ্ন যেন তাদের মাথার উপর দিয়ে গেল। আর কোণে সাজে থাকা উনি তো একদম বোকা হয়ে গেল, পিছন থেকে হালকা ধমক দিয়ে। কে সাজিয়েছে সেটা বড় কথা, নাকি ওকে কেমন লাগছে সেটা বড়? আমিও সোজাসাপটা উত্তর দিয়ে বললাম, বর্তমানে আমার কাছে কে সাজিয়েছে সেটাই বড় কথা। আপনি বলেন কে সাজিয়েছে আপনার, কি নাম তার? আমার এমন উদ্ভট কৌতূহলী আচরণে সবাই যেন বিরক্ত হয়ে গেল। বাড়ির লোক তো ভাবতে আছে আজ মান সম্মান হয়তো সব শেষ। তবে সবকিছুর ঊর্ধ্বে সে মেয়েটি আমাকে তার খোঁজ দিল, যে তাকে সাজিয়েছে। তার নাম তো বলতে পারিনি, বরং মেয়েটি যে ঘরে আছে সেদিকে দেখিয়ে দিল। আমি উঠে সেদিকে যাত্রা শুরু করলাম, কারণ মনের মাঝে হাজার প্রশ্নের তোলপাড় চলছে। লাগছে যেন সবকিছু একটি সূত্রে গাঁথা। পিছনে বাবা মা ভাই ভাবি সবাই ডেকেছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই ছিল না। সবকিছু তোয়াক্কা না করে যখন ঘরের দরজা নক করে ঘরে প্রবেশ করলাম, ভিতরে গিয়ে আমি অনেকটাই অবাক হয়ে গেলাম, কারণ ভেতরে এমন কিছু দেখতে হবে তা আমার কল্পনাতেও ছিল না। কারণ যে মানুষটার চেহারা আমি কল্পনাতে এঁকেছি আর তাকে সামনে দেখেছি,
দুটোর মাঝে আকাশ পাতাল তফাৎ। ঘরের ভিতর 12 কিংবা 13 বছরের একটি মেয়ে রয়েছে। মেয়েটি এটা ওটা আঁকাআঁকি করতেছিল, তবে আমায় দেখে থেমে গেল। আমাকে দেখে মেয়েটি প্রশ্ন ছুড়ে দিল, আপনি এই ঘরে ভুলে চলে এসেছেন? আমাকে দেখে একটু ইতস্তর হলো না, বরং শান্তভাবেই বলল। এমনভাবে কথাটা বলল যেন আমি তার পরিচিত কেউ। আমি নিজেকে শান্ত করে জবাবে বললাম, তুমি কি আমাকে চেনো? আমাকে এভাবে দেখে ভয় বা বিরক্তিকর ছাপ নেই কেন তোমার চেহারায়? হ্যাঁ চিনি তো, আপনি তো নীলু আন্টিকে দেখতে এসেছেন। তাছাড়া চেহারা নিয়ে কি সব বলছেন বুঝতে পারতেছি না। তার মানে যাকে দেখতে এসেছি তার নামই লিলু। কিন্তু এখন তো এসব জানার বা বোঝার সময় নেই, তাই তাকে প্রশ্ন করলাম, তোমার নামটাই বা কি? তোমার আন্টিকে কে সাজিয়েছে? আমার নাম নিপা। আমি তো সাজিয়েছি আন্টিকে। কেন, দেখতে খারাপ হয়েছে নাকি? নালিশ করতে এসেছেন? কি তুমি? এরকম করে সাজানো তোমায় কে শিখেছে? আর আমার ভালো লাগবে সেটা কি করে জানলে? আমি আমার আম্মুর থেকে শিখেছিলাম যখন ছোট ছিলাম। তবে আপনার ভালো লাগবে সেটা শুধু আন্দাজ করেই বলেছিলাম। তোমার আম্মুকে একটু ডাকো, তোমার আম্মুর সাথে কথা বলতে চাই। এ কথাটি বলার পর নিপা একটু চুপচাপ হয়ে গেল। মন খারাপ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আম্মু মারা গেছে যখন আমার 7 বছর বয়স। আমি দুঃখিত, আমি আসলে জানতাম না। মন খারাপ করো না, তোমার আম্মু তোমার পাশে আছে, সেই দূর থেকে তোমার উপর নজর রাখছে। ধমকেশ্বরে পেছন থেকে বলল, মাহিন, তুই কি শুরু করেছিস বলতো? মান সম্মান কি কিছুই রাখবি না? কে না কে সাজিয়েছে তা দেখার জন্য এরকম একটা মহল থেকে সব ছেড়ে ছুটে চলে এলি? চল এখন আমার সাথে। কিছু বলতে পারলাম না, কারণ এখানে তো আমি এসেছি লিলুকে দেখতে। পছন্দ হলো হয়তো তার সাথে বিয়েও দিয়ে দেবে। মায়ের একগাদা বকা শুনে তার পিছন পিছন হেঁটে আবারও সেই আগের অবস্থানে চলে আসলাম। তবে নিপার সাথে আমার কথা যেন অসমাপ্তই রয়ে গেল। আবার কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের কথাবার্তা শেষ হলে আমাদের দুজনকে একটি আলাদা ঘরে আলাদাভাবে কথা বলতে পাঠিয়ে দেয়। তবে লিলুর মুখ দেখে মনে হচ্ছে সে আমায় বিয়ে করতে রাজি। যদি এখনই বলে এখনই বিয়ে করে নেবে। বিষয়টাই কেন জানি সুবিধা ঠিকছে না। আমরা দুজন সামনাসামনি দাঁড়িয়ে আছি। মিনিট 5 হয়ে গেল, কেউ কথা বলছে না। সে হয়তো মেয়ে হয়ে আগে কিভাবে বলবে সেটা ভেবে চুপচাপ আছি। তবে আমি তো অতীত ভেবে নীরব হয়ে আছি। নীরবতা ভেঙে আমি বললাম, আচ্ছা একটা প্রশ্ন করি, যদি কিছু মনে না করেন তো? করেন। তবে কেন জানি মনে হচ্ছে প্রশ্নটা আমাদের সম্পর্কের বাহিরে হবে। হতে পারে। সমস্যা নাই, বলেন। আচ্ছা নিপা মেয়েটি কে, কি হয় আপনাদের? মুচকি হেসে জবাব দিল, বলেছিলাম সম্পর্কের বাহিরে প্রশ্নটাই করবেন, আর সেটাই হলো তো। তাহলে শুনুন, নিপার মা নেই, 7 বছর আগে মারা গেছে। নিপা থাকে তার নানার সাথে। এখানে এসেছে তার খালাকে খুঁজতে। তার নানা নিপাকে নিয়ে কত জায়গায় খুঁজবে, তাই আমাদের মেহমান হয়ে আছে। আর নিপা সারাদিন আমার সাথেই থাকে, এতে দুজনের সময়টাই কেটে যায়। ও আচ্ছা, চলুন, অনেকটা সময় পার হয়ে গিয়েছে। আমাদের ব্যাপারে কথা না বলেই চলে যাবেন? একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিলাম, আপনাদের বাসায় তো আরো কিছুদিন রয়েছি। এখানে এমনিতেই একটু সময় লেগে গেছে, দেরি হলে নানান কথা ভাববে। আমাদের সময়টা না হয় পরের জন্য উঠিয়ে রাখলাম। মাথা নিচু করে শুধু আচ্ছা বলল। তারপর চলে আসলাম আবার সে বিরক্তিকর মহলে। দেখা দেখি সবার শেষ হওয়ার পর গ্রাম ঘুরে দেখার উছিলায় বেরিয়ে পড়লাম। গন্তব্য আমার দেওয়ানগঞ্জ বাজার স্টেশন। মিথ্যা বলার কারণটা খুঁজে পেলাম না। স্টেশনে পৌঁছে এদিক ওদিক তাকালাম, আবারও সেই করুণ দৃশ্য। সবেমাত্র ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ট্রেনটি থেমেছে। লোকজন নামতে ব্যস্ত, আর অন্যদিকে ছায়া প্রত্যেকের কাছে হাত ফেলাতে ব্যস্ত। কেন জানি নিজেকে সামলিয়ে রাখা কষ্টকর হচ্ছিল। তবু এক কদম এগিয়ে কিছু একটা মনে করে 3 কদম পিছিয়ে গেলাম। দূর থেকে ছায়ার বিভিন্ন লোকের কাছে সামান্য খাবারের জন্য হাত পাতা দেখছিলাম। আমি কোনো কিছু করতে পারছি না। কেন তার চোখের জল আমার সহ্য হচ্ছে না। মনের কোনায় কতটুকু পরিমাণ অভিমান জমলে একটা মানুষ আমার মতো পাষাণ হতে পারে। হঠাৎই দেখলাম একটা হোটেলে পিচ্ছি ছেলে। ছেলেটি সেখানে টেবিল মোছার গ্লাস ধোয়ার কাজ করে হয়তো। ছেলেটি এসে ছায়াকে কিছু সামান্য খাবার দিল, আর ছায়া সেটা মনের আনন্দে গ্রহণ করলো। অদ্ভুত নিষ্ঠুর পৃথিবী। বাড়ি থেকে যতটা সুন্দর, তার ভেতর থেকে ততটাই অসুন্দর। স্টেশনের এত মানুষ, কিন্তু কেউ কারো দিকে তাকিয়ে দেখার একটুও সুযোগ নেই। যে যার মতো করে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমি যে ছায়ার দিকে তাকিয়েছিলাম
সেটা একজন বৃদ্ধ চাচা ঠিকই খেয়াল করেছে। যখন তার দোকানের সামনে গিয়ে বসলাম তখন তার দোকান ফাঁকাই ছিল। চাচা আমাকে উদ্দেশ্য করে বলল, কি বাবা, তোমাকে অনেকক্ষণ যাবত দেখতেছি, ওই মেয়েটার দিকে নজর দিতেছ, কি চাও বলো তো? চাচা, আমি শুধু এটাই জানতে চাই যে মানুষটা এত সুখ শান্তিতে ছিল, তার এমন পরিণতি কেন? আর সেই স্টেশনে বা কতদিন? এত কিছু জেনে তুমি কি করবে বাবা? মেয়েটার সাথে বাজে কিছু করার চিন্তা ভাবনা আসে নাকি? চাচা, যদি এই নিষ্ঠুর মন হতো আমার, তাহলে সেটা অনেক আগেই করে ফেলতাম। ওকে আমি আরো 9 বছর আগে থেকেই চিনি চাচা। তাহলে সামনে যাও, কথা বলো ওর সাথে। এমন অবস্থায় ওর তো কাউকে প্রয়োজন। চাচা, একটি ঝড়ে ছিন্ন ভিন্ন একটি মানুষ এত সহজে কি সবটা বলবে? আমাকে এই সবটা খুঁজে বের করতে হবে। প্লিজ, জানলে বলেন না। তোমার কথায় কেন জানি হৃদয় পোড়ার অনুভূতি আসতেছে, তাই বলা যায় তোমায়। মেয়েটির অতীত সম্পর্কে আমারও কোনো ধারণা নেই, কিন্তু 7 মাস আগে মেয়েটা এখানে আসে। মেয়েটার অবস্থা খুবই করুণ ছিল, দেখে মনে হয়েছে খুব নির্যাতন চলছে ওর উপর। ওকে জিজ্ঞাসাও করেছিলাম, ও বলেছে টাকা দিয়ে সুখী করতে চেয়েছিল বাবা। হ্যাঁ, সুখী আছি অনেক, আমার মতো সুখী আর কেউ নেই। যতক্ষণই ওর অতীত সম্পর্কে জিজ্ঞাসা করেছি, ও শুধু এই কথাই বলেছে। আর এই স্টেশনে তারপর থেকে সবাই ওকে পাগল বলে। আমি চাচার সাথে আর কোনো কথা বাড়াই না, উঠে হাঁটতে থাকি। পিছন থেকে উনি আমাকে অনেক ডেকেছিল, তবে আমি আমার মধ্যেই ছিলাম না। সারাদিন জনমানবহীন একটা জায়গায় বসে কাটিয়ে দিই। বসে বসে আমি কি ভেবেছি সেটা আমার কাছেও অজানা। তবে রাতে সেই বাড়িতে ফিরি। এত রাতে ফেরার কারণে শুরু হয় তাদের বকাবকি। তবে সেসবে কান্না দিয়ে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসি। খাওয়ার পর সবাই একসাথে বসে গল্প করতেছিলাম। তবে আমি শুধু নিভা মেয়েটির দিকে তাকিয়েছিলাম, জানি না কেন, কিন্তু অদ্ভুত এক মায়া রয়েছে মেয়েটির চেহারায়। সবাই যার যার ঘরে ফিরবে, তখনই কেউ একজন বাড়িতে আসলো। রাত তো অনেক হয়েছে, এত রাতে আবার কে? সেখানে উপস্থিত আমি বাদে সবাই এমনভাবে গল্প করছে যেন এটা রোজকার মতন। শুধু আমি অবাক হয়ে চেয়ে আছি, শুধু দেখার জন্য কে এসেছে। দরজা দিয়ে যে মানুষটা ভেতরে প্রবেশ করলো তাকে দেখে আমি বিস্ময় না হয়ে পারলাম না, সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। ছায়ার বাবা। ভুল দেখছি না তো আমি? বারবার চোখ ডলে বিষয়টা বোঝার চেষ্টা করতেছিলাম, কিন্তু পরিবেশটা এতই শান্ত, কি করে? কোনো প্রকার ঝড় আসার কি পূর্ব লক্ষণ এটা? আমি যতই না অবাক হয়েছি, তার চেয়ে বেশি ছায়ার বাবা অবাক হয়েছে। সে বিশ্বাস করতে পারছে না যে আসলে আমি বা এখানে কেন। আমরা একে অপরের দিকে তাকিয়ে থাকার মাঝে নিপা মেয়েটি নানা ভাই বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল। বিষয়টা যেন আরো জটিল হয়ে পড়ল। আমার জানা মতে ছায়ার তো আর কোনো বোন নেই, তাহলে কে? এর সাথে তার কিসের সম্পর্ক? যেই না জটগুলো খুলতেছিল, তখনই আরেকটা জট এসে সেটাকে আরো জটিল করে দিল। তাদের নানা নাতিনের কথোপকথন শোনার তখন বিন্দুমাত্র ইচ্ছা হচ্ছিল না, বরং রাগ হচ্ছিল। তাই তখন সেখান থেকে বেরিয়ে ছাদে চলে গেলাম। এই সেই মানুষ যার জন্য ছায়া আমার সাথে নেই, বরং ছায়ার বর্তমান অবস্থার জন্য এই মানুষটাই দায়ী। তবে সে এখানে কেন? আর যদি সে এখানেই থাকে, তাহলে কেন ছায়াকে ওই অবস্থায় ফেলে রেখেছে? প্রশ্নগুলোর উত্তর পেয়েও হারিয়ে ফেলেছি। কিন্তু তখনই মনে পড়ল লিলুর বলা নিপার নানা ভাইয়ের সম্পর্কের কথা। সে যদি ছায়াকে খুঁজতই, তাহলে পাচ্ছে না কেন? আজ খুব করে সিগারেট টানতে ইচ্ছে হচ্ছে। সে চলে যাওয়ার পরেও কখনো ছুঁয়ে দেখিনি, আগে থেকেও খেতাম না, কিন্তু সে সম্পর্কে থাকা অবস্থায় বারবার বলেছে সিগারেট যেন না ছুঁই, যত কিছুই হয়ে যাক। কিন্তু আজ তো না খেয়ে আমার শান্তি হবে না। এত টেনশন আর প্যাস সব যেন মাথা গুলিয়ে দিচ্ছে। তাই ছাদ থেকে নেমে বাড়ির বাইরের এক টং দোকানে চলে গেলাম। জীবনের প্রথম সিগারেট খেয়ে দেখব আসলে কি মানসিক শান্তি আসে কিনা। আজ যে আমার মানসিক শান্তির খুবই দরকার। টং দোকানে চাচার কাছে যে না হাত বাড়িয়ে সিগারেট চেয়েছি, তখন সাথে সাথে আরো একজন ব্যক্তি হাত বাড়িয়ে সিগারেট চায়। অলৌকিক না লৌকিক জানা নেই, তবে সেটা ছায়ার বাবাই ছিল। তবে আমার জানা মতে ছায়ার বাবা কখনোই সিগারেট খায় না, আর যদিও খায় এত রাতে এভাবে বাইরে। তাকে দেখেও কোনো প্রকার কথা তার সাথে বলিনি। কেন বা বলবো? কোনো কারণ খুঁজে পাইনি। সিগারেটে টান দেওয়ার সময় যখন কাশতেছিলাম, তখন ছায়ার বাবা নিজে থেকেই বলে, আজ প্রথমবার, তাই আমি বছরখানেক আগে এমন টেনশনে পড়ি, তারপর থেকে শুরু করি। জবাবে কি বলবো জানা নেই আমার, তাই তার দিকে আর চোখে একবার তাকে আবার সিগারেট টানতে ব্যস্ত হয়ে পড়ি।
তুমি অনেক কিছু থেকে অজানা। তুমি যা ভাবছো তেমন কিছু আমাদের সাথে অলৌকিক কখনো ঘটেনি, বরং সম্পূর্ণ লৌকিকভাবে ঘটনা হয়েছে। এবার যেন ওর চুপ করে থাকা হলো না, সবকিছুর ঊর্ধ্বে বলেই দিলাম। মানে? আমাকে দেখে তোমার সেদিনের কথা মনে পড়ে গেল, তাই না? যেদিন তুমি ছায়ার হাত থেকে আমার সামনে এসে দুজনের ভালোবাসার কথা প্রকাশ করেছিলে, একদম কনফিডেন্সে, চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন মাত্রও ছিল না। কিন্তু ভাগ্যক্রমে সেদিন আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম, মনে আছে? লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, সেটা কি ভোলার মতো যে এত সহজে ভুলে যাব? সেদিন যদি আপনি হ্যাঁ করতেন তাহলে আজ হয়তো এরকম কিছুই হতো না। ছায়ার বাবা এবার একটু হাসে, তবে তার হাসির কারণ খুঁজে পেলাম না। তোমার মনে আছে কিনা জানি না, তবে আমার সাথে কথা বলার আগে ছায়া একদিন তোমার সাথে যোগাযোগ করেনি, কিন্তু তুমি বারবার ফোন দিয়েছ, সে রিজেক্ট করেছে। এক পর্যায়ে সে ফোন বন্ধ করে রাখে, মনে পড়ে? অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলি, আপনি কি করে জানলেন? তুমি বোকা ছিলে জানতাম, তবে এতটা বোকা বুঝতে পারিনি। কি বলতে চাচ্ছেন? সেদিন ছায়া তার বর্তমান স্বামীকে দেখা করতে নিয়ে এসেছিল, আর তোমার ব্যাপারে সবটা বলেছিল। কি? স্যার, স্বামীকে না আপনি পছন্দ করে বিয়ে ঠিক করেছেন, তাও আমাকে পছন্দ না বলে? এইসব তোমাকে কে বলেছে? ছায়া ছাড়া বলার মতো কি কেউ আছে? সবকিছু ছায়ারই পরিকল্পনা ছিল। ছায়ার সাথে তার পছন্দ ও ভালোবাসার মানুষটিকে বিয়ে দিয়েছি। আপনি মিথ্যে বলছেন। ছায়ার ভালোবাসা তো আমি, যদি দিতেনি তাহলে সেদিন তো আমাকে রিজেক্ট করতেন না। ছায়ার বাবা এখন একটু জোরে হাসতে থাকে, আর দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেয়। একটা সে ধরায়, আরেকটা আমার দিকে এগিয়ে দেয়। ধর, এটাতে আগুন লাগিয়ে টান দাও, তোমার মাথা ক্লিয়ার হবে। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে সেটা নিয়ে নিই, আর ছায়ার বাবার হাসির কারণ খুঁজতে থাকি সিগারেটের ধোয়ার মাঝে। বিস্মিত হইও না, ছায়া বুঝতে পেরেছিল তুমি শুধু ওর আবেগ ছিলে, ভালোবাসাটা রাব্বি ছিল, তাই ওই রাব্বি ওর স্বামী। তাই তো তোমার কাছে ভালো সেজে তোমাকেই ব্যবহার করেছে। কিন্তু শুনো, যেদিন তুমি ওকে ফোনে পাওনি সেদিন ও ফোন বাড়িতে রেখে রাব্বির সাথে ছিল সারাদিন, আর আমার সাথে মাত্র মিনিট 10 মতো কথা বলে চলে গিয়েছিল। তারপর তোমার ব্যাপারে সবটা বলে। আমি জানার পর তোমাকে সব সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু ওর মনে কি চলতেছিল আমার জানা ছিল না, তাই আর বলা হয়ে ওঠেনি। কিন্তু ও সেদিন বলেছিল 2 দিন পর ওকে বিয়ে করবে, সেটা বলতে তুমি আসবে, আর তোমাকে যাতে আমি রিজেক্ট করে দেই, আর আমিও তাই করি। আমি যেন কথাগুলো বিশ্বাস করতে পারছিলাম না। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছিল। হাতের মাঝে সিগারেটটা কখন পড়ে গেছে জানতে পারিনি, কিন্তু যখন বুঝতে পেরেছি ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। হাতের মাঝে আগুনের ফুলকে ছ্যাঁকা লেগে গিয়েছে, কিন্তু ওর এত কিছু করার কি প্রয়োজন ছিল? একবার বলেই দেখতো। থাকতে চায় না আমার কাছে। আমি কেউ কখনো জোর করে আটকে রাখতে চেয়েছি? সেটা ওর কাছ থেকে জেনে নিও। তবে যেদিন তোমাদের পালানোর কথা সেদিন ও সেই এক ট্রেনে রাব্বির সাথেই চলে আসে তোমার সামনে দিয়ে, তোমাকে স্টেশনে বসে থাকতেও দেখেছে সে। আমি এতটুকু শুনে উঠে দাঁড়ালাম। কেন জানি আজ খুব কান্না পাচ্ছে। ও চলে যাওয়ার পরেও এত কান্না আসেনি, বরং আজ এগুলো শুনে বুকের ভেতরটা ফেটে চিৎকারের আওয়াজ বেরোচ্ছে। তবুও ছায়ার বাবার সামনে নিজেকে সামলে নিয়ে বলি, আমি তোকে বারবার বলেছি, কখনো চলে যেতে চাইলে ইশারা করো, আমি তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেব। তাহলে এত অভিনয় করে কি প্রয়োজন পড়েছিল? ছায়ার বাবা কিছু বলবে তার আগে অন্ধকার থেকে হাতে তালি দিয়ে কেউ একজন বের হয়। সে আর কেউ নয়, বরং লিলু আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার জন্য এমন এক হাতারামকে নিয়ে এসেছে যে কিনা আগে আরেকজনের সাথে সম্পর্ক করেছিল। আগে জানলে কখনোই রাজি হতাম না। কথাগুলো সে যে বিয়ে ভাঙার জন্য বলেছে তা তার চেহারা স্পষ্ট। ছায়ার বাবা লিলুকে বোঝানোর চেষ্টা করছে, তবে সে উচ্চস্বরে সবাইকে ডাকাডাকি শুরু করে। আমিও ছায়ার বাবাকে ইশারা করে কিছু বলতে মানা করে দিই। মধ্যরাতে সবাই একসাথে দাঁড়িয়ে আছি। আগে কি হবে বা পরিস্থিতি কোন দিকে যাবে তা সবারই অজানা। লিলু সবাইকে ডেকে জড়ো করেছে। কি করতে চাচ্ছে সেটা আর আমার কাছে ঘোলাটে নয়, তবে সেখানে থেকে বাকি সদস্যরা একটা ঘোরের মাঝে রয়েছে। সবাইকে এভাবে এত রাতে ডেকে তোলাতে তারাও কিছুটা হলে বিভ্রান্ত হয়েছে। তবে লিলু সেদিকে কোনো রকমই ভ্রুক্ষেপও নেই। সে কোনো কিছু তোয়াক্কা না করেই বলতে শুরু করলো, তোমরা এই ছেলেকে আমার জন্য ঠিক করেছো? এই ছেলে তো আগে একটি মেয়ের সাথে সম্পর্ক করেছে, না জানি কত কি করেছে। আর আমি তো বলেছি অতীতে এমন কেউ আছে কোনো ছেলের, তাহলে আমি তাকে বিয়ে করব না। লিলুর পরিবার ও আমার পরিবারের সবাই চুপ করে রয়েছে। কারণটা অজানা আমার কাছে।
কারণ খুঁজতে যখন ভাবনা সাগরে ডুব দিলাম, তখনই লিলুর মা আমাকে বলল, কি দরকার ছিল বাবা তোমার অতীত সম্পর্কে ওকে বলার? কি সব বলছেন আন্টি? অতীত সম্পর্কে জানার অবশ্যই তার প্রয়োজন আছে। মাঝখানে মা ধমক দিয়ে বলে উঠল, অনেক হয়েছে, থাম তো। ভবিষ্যৎ ঘটতে যাচ্ছিস, সেখানে অতীতকে টেনে এনে সুখটাকে নষ্ট করার প্রয়োজন আছে কি? এতক্ষণে আমি বুঝতে পারলাম নিশ্চয়ই এ নিয়ে তাদের আগে কথাবার্তা হয়েছে। আমাকে জানাতে শুধু ভুলে গেছে। এমনিতেও বিয়ে করার ইচ্ছে নেই আমার, তবে সুযোগটা যখন পেয়েছি তখন কেনই বা হাতছাড়া করব। তাই এই সুযোগটাকে কাজে লাগালাম। কি বলছো কি? আচ্ছা ধরো তোমাদের কথা মেনে নিলাম, কিন্তু ওর সাথে বিয়ে হলে সারা জীবন তো আমার সাথেই থাকতে হবে। তখন যদি বিষয়টা জেনে কি এমন রিয়েক্ট করতো, আর সেটা অনেক বড় রূপ ধারণ করত, তখন কি করতে? মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে তারা তারপর সবটা মানিয়ে নিতে শিখে যায়। তার মানে এই যে সারাটা জীবন চুপ করে থাকবে, আর আমি আমার সিদ্ধান্তগুলো ওর উপর চাপাতে থাকবো? সেটা কেন হতে যাবে? ও কি এতটাই বোকা? ও মা, তুমি এই কথা বলছো? একটা প্রবাদ তো জানোই, যার হয় তার নয়ই, আর যার না হয় 90ও হয় না। আশা করি ভেঙে ওই অর্থ বোঝাতে হবে না। বাহ, খুব ভালোই বলতে পারেন। আমি এই বিয়ে করব না। আমিও আপনাকে বিয়ে করার জন্য লাফালাফি করছি না। সবাই শুনে রাখো, যে অতীত নিয়ে এত বড় সমস্যা সৃষ্টি করতে পারে, সে আর যাই হোক আমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। এই বলে সেখান থেকে চলে আসলাম। লিলু চলে গেল। মাঝখানে পরিবারের সবাই একটু দ্বিধায় পড়ে গেল। তারা পিছন থেকে ডেকেছে, তবে এখন উত্তর নিলে তো চলবে না। তারপর ঘুমিয়ে যায়। চোখ খুলি সকালে কারো হাতের স্পর্শে। তাকিয়ে দেখি নিপা মেয়েটি। আঙ্কেল আপনাকে নিচে খেতে ডাকছে, অনেক বেলা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিচে আসেন বলেই সে চলে যায়। তার যাওয়ার দিকে তাকাতে মনে পড়ে যায় ছায়ার বাবার কথা। সম্পূর্ণ কথাটা তার থেকে শোনাই হয়নি, তাই ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে যায়। ছায়ার বাবাকে টেবিলে দেখতে পেলাম না। বাড়ির বাইরে বের হয়ে টং দোকানে গিয়ে সিগারেট ধরাই। একটা টান দিয়ে যখন এক পা সামনে দিই, তখনই দেখি ছায়ার বাবা উদাস মনে দৌড়াচ্ছে। আমিও সেখানে যাই। আমার পরিস্থিতি টের পেয়ে সে কিছু বলে না। একবার আর চোখে তাকিয়ে আবার ধোয়াতে ব্যস্ত হয়ে পড়ে। আমাদের মাঝে নীরবতা কেটে যায় অনেকটা সময়। তারপর ছায়ার বাবাই বলতে শুরু করে, অসমাপ্ত গল্পের সমাপ্তি জানতে চাও? মাথা নাড়িয়ে আমি হ্যাঁ সুযোগ সম্মতি দিই। তোমার মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, ছায়া তো বোন নেই, তাহলে নিপাকে? আর যদিও বোন থাকতো তাহলে মিথ্যে কেন বলবে? নিপা ছায়ার বড় বোনের মেয়ে। হ্যাঁ সত্যি অস্তিত্ব ছিল, তবে মুছে দেওয়া হয়েছে মায়ের অস্তিত্ব, কারণ সে ছিল ধর্ষিতা। কথাটা শুনে অবাক হয়ে গেলাম। অবাক দৃষ্টিতে অপলকভাবে তাকিয়ে রইলাম তার দিকে। হ্যাঁ ঠিক শুনতে পেয়েছ, ছায়ার বড় বোন মায়া। ওদের বয়সের পার্থক্য 4 বছরের। বড় মেয়ে হিসেবে আদরটা একটু কম পাওনা থাকা উচিত ছিল হয়তো, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হয়েছিল। মায় আদর আর স্নেহ বেশি পেত। এর মানে এই নয় যে ছায়াকে ভালোবাসতাম না। তারপর আমার ঘটনার সাথে এই ঘটনার সূত্রপাত কোথায়? তারপর যখন স্যার ক্লাস 10-এ উঠলো, ঠিক তখন থেকে ঝড় চলতে থাকে। মায়া যে ধর্ষণ করে সে ছায়ার খুব প্রিয় মানুষ। তবে অদ্ভুত বিষয় ছিল, এটাই ছায়ার সামনে হয়। ছায়া হয়তো বুঝতে উঠতে পারেনি যে মায়া সবটা দেখে নিয়েছে। কি? হ্যাঁ, তবে যে ছেলে ধর্ষণ করে সে আর কেউ নয়, বরং রাব্বি। অবাক হয়ে না, নিপা রাব্বির সন্তান নয়। মায়ের বিয়ে হয়েছিল, সুখে চলতেছিল। মায়ের স্বামী সবটা যেন মায়াকে খুব ভালোবাসত। তবে নিপার জন্মের 7 বছর পর একটা অ্যাক্সিডেন্টে দুজনেই মারা যায়। কিন্তু ছায়া এত সব কেন করলো? মায়া বা ছায়া এদের মধ্যে কাউকে কি পালক হিসেবে এনেছিলেন নাকি? কথাগুলো তোমার কাছে গল্প মনে হচ্ছে, তবে ছায়ার এমন হয়ে ওঠার পিছনে কিছুটা আমাদেরও দোষ রয়েছে। আমরাই ওদের দুজনের মধ্যে মেধার পার্থক্য বের করতে গিয়ে ছায়াকে দূরে ঠেলে দেই, যা অজান্তেই হয়ে যায়। আর ছায়াও এরকম ভাবেই বেড়ে ওঠে। তবে আমার কাছে এখনো অজানা রয়ে গেল, কেনই বা সে আমার কাছে এমনটা করল? সে শুরু থেকে এমন একজনকে খুঁজতেছিল যে তার মতন হবে একদম, কিন্তু সেরকম খুঁজতে গিয়ে সে তোমার প্রেমে পড়ে যায়। তোমার প্রেমে থাকা অবস্থায় তার মধ্যে কিছুটা পরিবর্তন আনে, কিন্তু তোমাদের ঝগড়ায় বিষয়টা বিগড়ে যায়। কিভাবে? ছায়া ও রাব্বি একে অপরকে ভালোবাসতো না, বরং তাদের কথাবার্তা ও চেহারায় আকৃষ্ট ছিল, যা শুরু থেকে ছিল না। বরং তোমাদের সম্পর্ক যখন একটা বড় ঝড় হয়ে যায় আর দুদিনে কথা ছাড়া ছিলে, তখনই আবারও রাব্বি ফিরে আসে ছায়ার জীবনে। আবারও ছায়ার বাবা বলতে শুরু করলো,
তুমি যখন কক্সবাজারে ঘুরতে গেলে পরিবারের সাথে 15 দিনের দূরত্বে, আজ তোমরা কত দূরে দেখেছো। 15 দিনে তোমাদের কম কথা হয়েছে, কিন্তু রাব্বিও ছায়া একে অপরকে দিকে ঝুঁকে পড়েছে ঠিক সে সময়। তোমাদের দূরত্ব ব্যস্ততা যতই বেড়েছে ততই সম্পর্কের চাল ছিঁড়তে শুরু করেছে। আর তাই তো 4 মাসের নতুনত্বের কাছে তোমার 4 বছরের ভালোবাসা হেরে যায়। কথাগুলো শুনে একটা দীর্ঘশ্বাস পেলি। তবে এখনো চাইলে হয়তো সব ঠিক করা যাবে, কিন্তু ফেলে আসা 4টা বছর কি পাওয়া যাবে? মরিয়ম চরিত্রের কথা মনে আছে? মরিয়মই ছায়ার ছদ্মনাম, যা প্রয়োজনে একটা চরিত্র ধারণা করে। বেশি ভেবো না, কারণ তোমার সকল প্রশ্নের উত্তর তার কাছেই রয়েছে। তুমি বুদ্ধিমান, এতক্ষণে তোমার সবটা বুঝে যাওয়া উচিত। এতগুলো চরিত্র, তবে তার বোনের সাথে যা করেছে তা কি ক্ষমা আছে? শুধু ঘৃণার জন্য এত বড় পথ বেছে নিয়েছে। তবে আপনি এত কিছু কি করেই বা জানলেন? আজ বা কেনই বলতেছেন? সেদিন কেন বললেন না? আমি জানতাম তুমি এই প্রশ্ন আমায় করবে। হ্যাঁ, বলেন। জানো, মানুষ যতই ভালো হোক না কেন নিজের দোষটা সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করে। এক্ষেত্রে ছাও একই কাজ করেছে। তোমার সাথে সম্পর্ক যদি সত্যিটা বলে নষ্ট করতো, তাহলে সবার চোখে ছায়া খারাপ হয়ে যেত। তাই সে আমাকে খারাপ বানিয়ে ভালো সেজেছে। আর রইল এত কিছু কিভাবে জানলাম? এই দুটো ডায়েরি, ছায়া ও মায়ার, এখানেই লেখা আছে তাদের অতীত। ব্যাগ থেকে ডায়েরি দুটো বের করে আমায় দেয়। আমি জানতাম ছায়া ডায়েরি লিখত, কিন্তু কখনো পড়া হয়নি। আমি ডায়েরি দুটো নিয়ে যাই। স্যার বাবার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে আসব, তখন তিনি আমায় বললেন, স্টেশনে থাকা অসহায় ছায়ার প্রতি তোমার একটুও মায়া হয় না? ভালো না বাসতে? তাহলে কেন দূর থেকেই নজর রেখে চলে আসো? একটু যে কথা বলে যাও, হতে পারে আমাকে না বলতে পারা কথাগুলো তোমায় বলবে। আমি তার কথায় অবাক হই না, কারণ আমি ছায়াকে স্টেশনে দেখার সময় ছায়ার বাবাকে আশেপাশে দেখেছি। আমি মুচকি হেসে বললাম, হৃদয় তো অনেক আগেই ভেঙে গেছে। এখন সময় পাহাড় সমান অভিমানকে চাপা দিয়ে সামনে এগিয়ে যাওয়ার। সে আমার দিকে তাকিয়ে হাসে। তারপর আমি চলে আসি। তবে আসার সময় পার্কের দিকে নজর যায়। পার্কে লিলু একটা ছেলের সাথে খুব কাছাকাছি ভাবে বসে আছে। অনেকটা অবাক হলাম, কারণ যে মেয়ে অতীতের সম্পর্কের জন্য নিজের বিয়ে ভেঙে দেয়, সেভাবে এমন জায়গায় থাকবে সেটা আশা করিনি। দূর থেকে বিষয়টা স্পষ্টভাবে দেখা গেলেও আরো সঠিকভাবে বুঝতে তাদের কাছে এগিয়ে গেলাম। মেয়েটি যে লিলু, এতে আর কোনো সন্দেহ নেই। তবে এরকম কাছাকাছি অর্ধ অন্তরঙ্গ অবস্থায় দেখতে হবে, সেটা কল্পনায় আসেনি। আমি তাদের কাছে গেলাম। আমাকে দেখে নিজেকে ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ে। খুবই রাগ হচ্ছে লিলুর উপর। যদি ওর বয়ফ্রেন্ডই ছিল, তাহলে বিয়েতে রাজি হওয়ার নাটক কেন বা করলো? কেনই বা রাতে হাঙ্গামা করে বিয়ে ভেঙে দিল? যদিও তার জীবনে কেউ ছিল, তাহলে এত নাটকীয়তার কি প্রয়োজন ছিল? নিজেকে সামলে ভাঙা গলায় বলল, আপনি এখানে? কেন, আশা করেননি হয়তো? না মানে, আসলে হয়েছে। আর তাকে কিছু বলারই সুযোগ দেয়নি। আমি বলতে থাকি, অতীতের সম্পর্ক জেনে ছিছি করা মেয়েটা আজ তার বর্তমানের সাথে দেখব কল্পনাও করিনি। কারো রাতে বড় বড় গলায় অনেক কিছুই তো বললেন, তাহলে সেই নেতি বাক্যগুলো আজ কোথায়? এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেন ইজ্জত বিলিয়ে দিচ্ছেন? লিলু কিছুটা ভয়ার্ত দৃষ্টিতে শান্ত গলায় আমার দিকে তাকিয়ে বলল, আপনি বসুন, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। প্লিজ এখানে ঝামেলা বাঁধিয়ে লোক জড়ো করবেন না, প্লিজ। মেয়েটার করুণ চেহারার কাছে কিছু বলতে গিয়ে বলতে পারিনি। তবে কঠোর কণ্ঠে বলি, কি বলবেন বলেন তাড়াতাড়ি। আপনার হাতে প্রচুর সময় থাকতে পারে, কিন্তু আমার হাতে নেই। লিলু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, ওর নাম রিফাত। পড়াশোনা শেষ করেছে 2 বছর হলো, কিন্তু চাকরি পাচ্ছে না। তাই বাসায় জানাতে পারছি না। তাই তো প্রতিবারই কোনো না কোনো উপায়ে সবাইকে না করে দেই। আপনার বেলায় শুধু প্রাক্তনের কথা বলে সব শেষ করিনি, বরং এরকম অনেকের সাথে করেছি, শুধু সম্পর্ক টিকিয়ে রাখার জন্য। বাহ, খুব ভালো পারেন আপনারা। নিজের করা দোষগুলো অন্যের উপর চাপিয়ে নিজেরা ভালো সেজে নিজের স্বার্থটাই ঠিকই হাসিল করতে পারেন। খুব তো কাল রাতে বললেন আমি কত কিছুই না করেছি প্রাক্তনের সাথে, কিন্তু আপনার এই বর্তমান দেখে বুঝতে পেরেছি যে আপনার কাজগুলোই আপনি কালকে রাতে প্রকাশ করেছেন, তবে সেগুলো আমার উপর চাপিয়েছেন। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। এইসব বিষয় কাউকে কিছু জানিয়েন না দয়া করে। ভালোবাসার মাঝে যে ছেলে শারীরিক চাহিদা খুঁজে, সে কখনো আপনাকে ভালোবাসে না, বরং আপনার চেহারা আর দৈহিক গঠনটাকেই ভোগ করতে চায়।
না জেনে কারো সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করবেন না। আমি না হয় কাল রাতের সব দোষ আপনার উপর চাপিয়ে ভুল করেছি, কিন্তু এখন যে কথাগুলো আপনি বলতেছেন সেগুলো কি ঠিক হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি এতক্ষণ যা বলেছি সবটাই ভুল বলেছি, কিন্তু এত মিথ্যাচার দিয়ে সম্পর্ক ডেকে রেখে কি এগিয়ে যেতে পারবেন? তাহলে কি করব? এখন তো কেউই আমাদের মেনে নেবে না। কিন্তু একটাবার কি চেষ্টা করেছেন? চেষ্টা না করে হার মেনে নিয়েছেন। নিজেকে হারিয়ে শুধু মিথ্যাচার সৃষ্টি করেছেন না, বরং আপনার সাথে জড়িয়ে থাকা প্রত্যেকটা মানুষের মন ভেঙে দিচ্ছেন। তাহলে এখন উপায়? আপনারা বিয়ে করেন, বাকিটা আমি আপনাদের বাড়িতে সামলে নেব। বিয়ে না করলে হয়তো এখন কাউকে মানাতে পারবেন না। কিন্তু এটা কি ঝটপট সম্ভব? একজন উকিল দরকার, সাথে সার্টিফিকেট, সময় তো লেগেই যাবে। আজ শনিবার, কাল সকাল 10টায় আপনারা ওনাকে নিয়ে এখানে তৈরি থাকবেন। আপনাদের রেজিস্ট্রি বিয়ে কিভাবে দিতে হয় সেটা আমি ব্যবস্থা করে দেব। কথাটা শোনার পর অনেকটাই খুশি হয়েছে লিলু। সে খুশি হয়ে প্রায় আমাকে জড়িয়ে নিতে চেয়েছিল, কিন্তু কোনো এক দ্বিধায় আটকে গেল। তারপর তাদের বিয়ের প্রয়োজনীয় কিছু কথা বলে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। অদ্ভুত কি হাসি মেয়েটার, কিন্তু আফসোস কাল ছেলেটা আসবে না, বরং ছেলেটা সম্পূর্ণ যোগাযোগই বন্ধ করে দেবে। কাল তার মুখের হাসির বদলে এক বুক কষ্ট ও নিরাশা থাকবে। আবেগ প্রবণতার থেকে কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে কষ্টটাকেও সাদরে গ্রহণ করা যায়। ছেলেটা যে লিলুকে না, বরং ওর রূপ ও যৌবনকে ভালোবাসে, সেটা তার অশ্লীল চাহনিতে প্রকাশ পায়। কিন্তু লিলু এখন মায়া নামক আবেগের ছলেই রয়েছে, চাইলেও সে এগুলো দেখতে পারবে না। তাই বাস্তব পথে হাঁটিয়ে কঠিন বাস্তবতার সম্মুখীন করে দেবে। স্টেশনে চলে এসেছি। আছায়াকে অদ্ভুত ও অশান্ত লাগছে। তার পেটে চাপ ধরে কোঁকড়াচ্ছে, হয়তো তার ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু এখানে কেউ নেই তাকে হাসপাতাল অবধি পৌঁছে দেবে। তার এরকম কষ্টটা কয়েকজন ভিডিও করবে, তারপর সামাজিক মাধ্যমে বড় ক্যাপশন দিয়ে লিখবে, এস সাহায্য করার মতো কেউই নেই। অদ্ভুত না? অদ্ভুত হলে এটাই বাস্তবতা। চাইলেও কেউ কাউকে সাহায্য করতে চায় না, কারণ কারো কাপড় ময়লা হয়ে যাওয়ার ভয়, কারো শরীরে গন্ধ লেগে যাওয়ার ভয়। কেউ তো এই ময়লাওয়ালা মানুষটাকে ঘৃণাই করে, তাই তো কেউ আগ বাড়িয়ে যায় না। আমি তাকে উঠিয়ে নিয়ে হাসপাতালে রওনা দিলাম। আমাদের স্বপ্নের মতোই তার প্রসব ব্যথা উঠেছে। তাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি, আর সে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। আজও স্বপ্নের ব্যতিক্রম হয়নি, বরং সেটাই হয়েছে যেটা এতদিন বটগাছের নিচে বসে দুজন কল্পনায় গেঁথেছিলাম। তবে আজ বাচ্চাটা অন্য কারো, আর সেই মানুষটা অন্যের স্ত্রী। হাসপাতালে সঠিক সময় পৌঁছে গেলেও বিপত্তি হয় তখন, যখন তারা হাসপাতালে ছায়াকে ভর্তি করতে অস্বীকার করে। কারণ জানতে চাইলে বলে, অমন অপরিষ্কার ও ফকির মিসকিনদের হাসপাতালে ভর্তি করলে নাকি হাসপাতালের পরিবেশ নষ্ট হবে, আর হাসপাতালের রিপুটেশনও খারাপ হবে। অদ্ভুত এমন কথা শুনে যে কারো রাগ উঠবে। তবে জানি আমি এলাকার নই, তাই রাগ দেখালে সমস্যার সমাধানের জায়গায় উল্টে আরো বিগড়ে যাবে। তাই তাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তাদের এটাই বলি, কোনো অসহায় মহিলা বা পুরুষকে হাসপাতালে কর্তৃপক্ষ সাহায্য করলে পরিবেশ বা রেপুটেশন কিছুই নষ্ট হবে না, বরং পরিবেশটি সুন্দর হবে, আর রেপুটেশনও বৃদ্ধি পাবে। আর হাসপাতালের কর্মীদের দায়িত্ব হচ্ছে রোগীদের সেবা করা, তাদের দূরে ঠেলে দেওয়া নয়। এমন কথার মাঝেও তাদের কথাই অটুট রয়ে গেল। সোজা আঙ্গুলে যখন কাজ হলো না, তখন আঙ্গুল বাঁকাতেই হয়, আর আঙ্গুল না বাঁকালে বাঙালি সোজা হয় না। আমি আমার বন্ধু যে পুলিশ কমিশনারে, তাকে ফোন দিই। তার আপন মামাই হচ্ছে আইনমন্ত্রী, তাই বিষয়টা আমার জন্য শুরু থেকে সহজ হবে। তবে আগে সোজা আঙ্গুলের চেষ্টা করে দেখলাম, হয়তো পরে নানা রকম বাহানা করবে। বন্ধুকে সবটা খুলে বলার পর এলাকার এসপি মিনিট 20 মধ্যে হাজির হয়। তারপর আর কি, যা হবার তাই। স্যার স্যার বলতে বলতে সকল কার্যক্রম শুরু করে। তবে এতটা সময় প্রিয় মানুষের ব্যথাগুলো অনুভব করতে পেরেছি। অফিসারকে ধন্যবাদ জানাই। সে আমাকে তার ব্যক্তিগত নাম্বার এবং কোনো সমস্যা হলে তাকে জানাতে বলে। তারপর সে বিদায় নেয়। খুব ইচ্ছে তাকে যখন ওড়িতে নিয়ে যাবে, তখন ডাক্তারকে রিকোয়েস্ট করে আমিও ভিতরে যাব। যখন বাচ্চাটার আগমন ঘটবে, তখন তার হাতটা শক্ত করে ধরে রাখবে। এসব ভাবনার মাঝেই নার্স এসে বলে, এবি পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন, তাও 4 ব্যাগ রক্তের প্রয়োজন। হাসপাতালের ব্যাংকে 2 ব্যাগ রয়েছে, তবে এখন আরো 2 ব্যাগ প্রয়োজন। আমিও কোনো না কোনো উপায়ে সামাজিক যোগাযোগের মাধ্যম থেকে একজনকে পেলাম, যে কিনা রক্ত দিতে চায় স্বেচ্ছায়। রক্তের উৎস তো পেয়ে গেলাম, এখন শুধু অপেক্ষা করার পালা। বসে বসে ভাবতেছিলাম ছায়ার বাবার কাছে খবরটা পৌঁছে দেবো কিনা, কিন্তু ইতিমধ্যে সেও এসে হাজির হয়। অবাক হওয়ার কিছুই নেই, কারণ যে এত কিছু জানে সে অবশ্যই নজরটা বসিয়ে রেখে গিয়েছিল। আবার একজন নার্স আসে আমার কাছে। নার্স এসে আমাকে বলে ভিতরে যাওয়ার জন্য।
আমি অবাক না হয়ে পারলাম না, কারণ সচরাচর বাইরে থেকে কোনো লোক অপারেশন থিয়েটারে অ্যালাউড নয়। আমি প্রশ্নটা তাকে না জিজ্ঞেস করে পারলাম না। আমি কেন? অপারেশন থিয়েটারে তো কোনো লোক আপনারা ঢোকার অনুমতি দেন না। রুগী নিজে থেকেই আপনাকে নিয়ে যেতে বলেছে, তা না হলে সে অপারেশন শুরু করতে দিচ্ছে না। আপনারা তাহলে ঘুমের ইঞ্জেকশন দিয়ে অপারেশন শেষ করুন। আমরা কি কম চেষ্টা করেছি? কিন্তু উনি তো সব চেষ্টাই বিফলে দিয়েছেন। তার উপর ওনার কন্ডিশন এতটা ভালো নয় যে জোর জবরদস্তি করব, তাই তো বাধ্য হয়ে আপনার কাছে আসা। আমি আর কিছু বলতে পারলাম না। সবকিছু পরিস্থিতির উপর ছেড়ে দিয়ে ওনাকে বললাম চলুন। তারপর নার্সের পিছন পিছন গিয়ে নিজের কাপড় বদলে অপারেশন রুমের কাপড় সেদিকে যেতে লাগলাম। প্রকৃতির লীলাখেলা বড়ই অদ্ভুত। এভাবে পাশে থাকার স্বপ্নের সংসার সাজিয়েছিলাম। তবে হয়তো সংসারটা পূরণ হয়নি, বরং বাকি সবটাই আস্তে আস্তে পূরণ হয়ে গেল। আমি যে তাকে এই অবস্থায় দেখতে পারছি না, কেনই বা দেখতে পারছি না তাও অজানা। তবে তার জন্য মনের অনুভূতিগুলো কেমন হারিয়ে যাচ্ছে। বারবার ছায়া নিরাশাভরা চেহারাটাই বেশি আসছে। ভিতরে প্রবেশের পর আমাকে দেখে ছায়া এক বুক হাসি দিয়ে হাতটা বাড়িয়ে দিল। আজ যেন ইচ্ছে করছে নয় হাতটা ধরার, ঘৃণা বা অভিমানের জন্য নয়, বরং এক অদৃশ্য কারণ। অনিশ্চয় থাকা সত্ত্বেও তার হাতটা আজ আমার ধরতেই হলো। তার হাত ধরার পর তার মুখে যেন বিজয় হাসি ছিল। 2.5 ঘন্টা অপারেশন রুমে রাখা হয়। অবস্থা অনেকটাই সিরিয়াস ছিল। বাচ্চা ও মা দুজনেই অবস্থায় শোচনীয় ছিল। তবে সময়ের পড়া না করে ডাক্তারগণরা ঠিকই সফল হয়েছে। ছায়ার মতোই একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। ছায়ার বাবা তার মেয়ের পাশে বসে আছে। এখানে থাকতে ইচ্ছে করতেছিল না, খুবই ইচ্ছে ছিল যখন ছায়া মা ও আমি বাবা হব, তখন ছায়ার কপালে ভালোবাসার পরশ দিয়ে ধন্যবাদ দেব ওকে। সব ইচ্ছাই পূর্ণতা হয়। যে সকল ইচ্ছায় পূর্ণতা পাওয়ার কথা নয়, সেগুলো পরিস্থিতির শিকার হয়ে পূর্ণতা পেয়ে গেল। আমি বাড়ি চলে আসলাম। বাড়িতে আসার পর সবাই কাল রাতের বিষয়টা নিয়ে কথা বলতে আসে আমার সাথে। অবাক হই না, বরং এরকম কিছু তাদের থেকে আশা করেছি। বাবা, ক্ষমা করে দিও, আমার মেয়েটা এমনই। আমরা তোমাকে আগে জানাইনি, তার জন্য ক্ষমা করে দিও। আমরা আমাদের মেয়েকে রাজি করাবো, দয়া করে তুমি না করে দিও না। আমার সামনে সে হাত জোর করে কথাটা বলে। কতটা অসহায় হয়ে পড়লে বাবা মা এমন কদম তুলে তা আমার জানা নেই। তবে এখন তাদের অসহায়ত্বের মায়ে জড়ালে চলবে না, তাই চড়া গলায় বললাম, দেখুন, আমি রাজি হই বা না হই সেটা বড় কথা নয়, বরং বিয়ে দেবেন আমরা করব, কিন্তু আমরা কি সুখী হব? বিয়ের পর সবটাই ঠিক হয়ে যাবে, প্রয়োজন শুধু একটু সময়ের। আপনার কথা সম্পূর্ণ যুক্তিযুক্ত। তবে লিলুর পছন্দ অন্য কেউ, আমি নই। সেখানে আমার সাথে তাকে বেঁধে দেওয়া কি ঠিক হবে? কি? কিন্তু এতবার করে জিজ্ঞেস করার পরও তো ও আমাদের কিছু বলেনি। বিষয়টা শুনে অবাক হচ্ছেন? ছেলেটা বেকার, তাই মানবেন না বলে জানায়নি। আর কালকে আমি ওদের রেজিস্ট্রি অফিসে বিয়ে দেব। ওর এত বড় সাহস! ও না জানিয়েই একটা বেকার ছেলেকে বিয়ে করবে? আজকে সবকিছুর হিসাব ওর থেকে নিতেই হবে। এটা তো মানা যায় না। যে মেয়ে অতীতে কেউ আছে বলে এত বিয়ে ভেঙে দিল, আজ তারই সত্যিটা এভাবে সামনে এলো। লিলুর বাবা, এইবার তো তোমাকে কিছু করতেই হবে, আর তো চুপ করে থাকা যাবে না। দেখুন, শান্ত হন। কি শান্ত হব? আমাদের বাড়ির মেয়েকে পালিয়ে বিয়ে করার ব্যবস্থা করে দিয়ে এখন শান্ত হতে বলছো? আরে পুরো কথাটা তো শুনবেন। আপনাদের একটাই সমস্যা, পুরো কথা না শুনেই ঝগড়াঝাড়িতে লেগে পড়েন। গোমরা মুখ করেই বলল, কি বলবো বলো? এই যে লীলু আপনাদের কাছে কথাটি বলল না, আমার কাছ থেকে কেন আপনারা কথাটা শুনলেন সেটা কি একবারও ভেবে দেখেছেন? সে কিন্তু একটা বারের জন্য বাসায় জানায়নি, বরং না জানিয়ে পালানোর প্রস্তুতি নিয়ে ফেলেছে। তাতে কি বোঝাতে চাচ্ছ? কি বোঝাবো আবার? আজ যদি আমি বেকার হতাম, এত আপ্যায়ন ও সমাদর করতেন, কিন্তু আপনার মেয়েকে এতই ভয় থাকতে শিখিয়েছেন যে সত্যিটা প্রকাশ করতেই ভয় পায়। মানা না মানা সেটা পরের বিষয়, তবে কখনো কি কোনো ভুল করলে ভালোভাবে বুঝিয়েছেন, নাকি শুধু বকাবকি করছেন? আজ তার ফলেই এত বড় ভুল করতে যাচ্ছে সে। কথাগুলো শুনে লিলুর বাবা চুপ করে থাকে। লিলুর মা বলে ওঠে, এখন আমাদের কি করা উচিত? চিন্তা করবেন না, ছেলেটা বিয়ে করতে আসবে না, কারণ ছেলেটাকে দেখেই বুঝেছি সে শুধু ভোগপণ্যই মনে করত। কিন্তু এতটা শিওর তুই কি করে হলি? ছেলেটা যদি কোর্টে কাল আসে? মা শোনো,
আমিও একটা ছেলে। একটা মেয়ের উপর একটা ছেলে কোন নজরে কিভাবে তাকায় সেটা অবশ্যই আমার জানা আছে। এতটাও অবুঝ বাচ্চা রয়ে যায়নি আমি। তবুও তো। সেটা না হয় কালই দেখবে। আজ এ বিষয়ে কোনো প্রকার রিয়াকশন বা কথাবার্তা যাতে না হয়, সব যেন আগের মতো স্বাভাবিক হয়ে থাকে। আর আমি তো সেখানে থাকবোই, চিন্তা করবেন না। তারপর সবকিছুই ঠিকঠাকভাবে চলতে থাকে। রাতে ছায়ার বাবা আমাকে ফোন দেয়, কিন্তু আমি ফোন ধরিনি। রাতে ঘুমে যাই। সকালে লিলু ডেকে তোলে। সে হয়তো ভেবেছে আমি ভুলে গেছি, তবু আমাকে ছোট্ট করে কথাটা বলে চলে যায়। আমিও ফ্রেশ হয়ে নাস্তা করে গন্তব্যে পৌঁছে যাই। আমার প্রেডিকশন যদি কোনো কারণে ভুল হয়, সেজন্য বিয়ের ব্যবস্থা আগেই করে রেখেছি। যদি ছেলেটা সত্যিই আসে, তবে আমি যে প্রেডিকশন করেছি তাতে ছেলেটার আজ আসার কথা নয়। তবে হাঁটতে হাঁটতে পার্কে গিয়ে অবাক হয়ে যায়, ছেলেটা এসেছে। তাহলে কি আমি ভুলছিলাম? সকল দিক বিবেচনায় আনলে তো আজ ছেলেটা আসার কথা নয়। তবুও নিজেকে উত্তেজিত না করে শান্তভাবে সেখানে যাই। সেখানে গিয়ে দেখি তার সাথে ছোট্ট একটা মেয়ে রয়েছে। আপাতত বিষয়টা বোঝার চেষ্টা না করে নীরব দর্শক হয়েই দেখতে থাকি। ছেলেটা নীরবতা ভেঙে লিলুকে বলল, আমাকে ক্ষমা করে দিও, এখানে আসতে চাইনি, কিন্তু সত্যটা লুকিয়ে গেলে হয়তো অপরাধী হয়ে থাকতাম। এমনিতেও কম অপরাধ করিনি। কিছুটা অবাক হয়ে, মানে কি বলতে চাচ্ছ? আমি যা আজ বলবো সম্পূর্ণ স্পষ্ট ভাষায় বলবো। এই যে মেয়েটাকে দেখছো, এই মেয়ে আমার কোনো আত্মীয় নয়, বরং আমার রক্ত, আমার নিজের মেয়ে। লিলুর বিস্ময় যেন সাত আসমানে পৌঁছে গেল। কি বলছো এসব? যা বলছি একদম সত্য বলতেছি। আমি আমার স্ত্রীকে ভালোবেসেই বিয়ে করেছি। আমাদের বিয়ের আজ 9 বছর হতে চলল। আর এ হচ্ছে আমার কন্যা সন্তান ইবনাত। তাহলে আমার সাথে বিগত 6 মাসের সম্পর্ক কে কি নাম দেবে তুমি? যদি সমাজের দেওয়া নাম হিসেব করো, তাহলে এটাকে স্পষ্ট ভাষায় পরকীয়া বলতে পারো। আমার স্ত্রী প্রেগনেন্ট। আমার চাহিদা মেটানোর জন্য তোমাকে ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা এখন অনেকটাই বদলে গিয়েছে। লিলু সরাসরি রিফাতের গলার ধরে 2টা চড় মেরে বসলো। চড় যে বেশ জোরে মেরেছে তার শব্দতেই বোঝা গেছে। তুই আমাকে এতদিন শুধু তোর চাহিদা পূরণের জারিয়া ভেবেছিস, আর আমি কিনা তোকে নিয়ে ভালোবাসার স্বপ্ন বুনেছি। অদ্ভুত, তাই না? আমিও আবেগী ছিলাম, বিয়ে করেও ভোগ করতে চেয়েছিলাম, কিন্তু আজ রাতেই ভালোবাসার মর্যাদার জন্য আমরা পালিয়েছিলাম। সে কথাটি মনে পড়ল। তাকে কখনো ধোঁকা দিব না এই বাধা করেছিলাম। যখন এটা মনে পড়ে গেল, তখন আর তোমার সামনে আসতে চাইনি। তবে সবটা না বললে যে আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যেতাম, তাই সব সত্যটাই বলতে আজ এখানে আসা। পারলে ক্ষমা করে দিও। লিলু যেন বিষয়টা মেনে নিতে পারছিল না, বারবার মারছিল রিফাতকে, কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরে সবটাই চুপচাপ সহ্য করতেছিল। এক পর্যায়ে এত বড় ধাক্কা সামলাতে না পেরে জ্ঞান হারায় লিলু। রিফাতের থেকে বিদায় নিয়ে আমি লিলুকে বাড়িতে নিয়ে আসি। আসার পর মেয়েটার মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকি, ঘুমন্ত অবস্থায় মেয়েদের চেহারা কতটা নিষ্পাপ হয়, জাগ্রত অবস্থায় তারা এত নিষ্পাপ হয় না কেন? তাকে বাড়িতে পৌঁছে দিতে সবার প্রশ্নের মধ্যে আঁকড়ে ধরে। তবে তাদের সবটা বলার আগেই ফোনে একটা কল আসে। রিসিভ করতে অপর পাশ থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে আসে। সে আমাকে হাসপাতালে যেতে বলে। বাড়িতে শুধু বলি ছেলেটা সব সত্য স্বীকার করেছে, তাই ধাক্কা না সামলাতে পেরে জ্ঞান হারায়। আমি হাসপাতালে পৌঁছে যাই। ছায়া রুমে প্রবেশের সাথে সাথে কেউ একজন আমার গাল দুটো লাল করে দিল। চোটটা এত জোরে লেগেছে যে তাল সামলাতে না পেরে পড়ে যাই আমি পড়ে গিয়ে ভাবতে থাকি, কে আমাকে মারতে পারে? এমন সম্পর্ক তো কারোর সাথে এখানে নেই। সিরিয়াস অবস্থায় কথা বলে আমাকে ডেকে আনলো, আর উল্টো আমাকেই সিরিয়াস অবস্থা করে দিল। তবে এটা তো সেই হারামিটা নয়। আবার মনে মনে চিন্তা করি। উঠে দাঁড়িয়ে সামনে তাকাতে আবারও গালে আরেকটা চড় পড়ে। এবার সাথে একটি ছেলের কণ্ঠ ভেসে আসে। শালা, এখানে এসেছিস? একবারও বলার প্রয়োজন মনে করলি না? সেই তো 4 বছর আগে দেবদাস হয়ে একা থাকা শুরু করলি, আর আমাদের বন্ধুত্বের কথা তো তুই ভুলেই গেছিস। কণ্ঠটা শোনা মাত্রই বুঝে গেলাম ইয়ার কেউ নয়, বরং রাকিব। কারণ এভাবে চর শুধু আমাকে ওই মারত। আর যেহেতু বন্ধুত্বের কথা, তাহলে শতভাগ নিশ্চিত এখন। ছায়া ছেড়ে যাওয়ার পর নিজেকে একা থাকতেই শিখেছি। একা একাই ছিলাম, যদি এমনটা না হলেও পারত, কিন্তু নিজের জেদের কাছে নিজের মন সেদিন হার মেনেছিল। মারছিস ভালো কথা, তবে এত জোরে মারে কি আছে? ওরে বাবা, বাবুটা ব্যথা পাইছে, আসো একটু আদর করে দেই।
বলে আরো একটা বসিয়ে দিল। আমি যতটা অন্যায় করেছি তার কাছে এই আঘাতগুলো হয়তো অল্পই, কারণ রাকিব ও আমি ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আর আমি শুধু নিজেকে কষ্ট দিতে গিয়ে তার সাথে আরো অনেককেই কষ্ট দিয়েছি। তাই তো আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে মারটা সহ্য করছি। বিয়ে করলি, বাচ্চার বাবা হয়ে গেলি, জানালি না। ভাগ্যিস আমার নেটওয়ার্ক এখানে ছিল, না হলে কিছুই জানতে পারতাম না। এক মিনিট, বিয়ে করেছি, আমার বাচ্চা হয়েছে, মজা নিচ্ছিস? হো মা, মজা নেওয়ার কি আছে? ছায়া তোর বউ না? ছায়ার সন্তান তোর সন্তান না? ও এখন নিজে আবারও সব লুকাতে চাচ্ছিস? দাঁড়া, কে বললো ছায়া আমার বউ? দেখ তো এ ডাক্তারকে চিনতে পারিস কিনা। সেখানে উপস্থিত একজন মেয়ে ডাক্তারকে দেখিয়ে বলল। তার চোখগুলো আমার কাছে খুবই পরিচিত, কিন্তু মনে করতে পারছি না। কিছুক্ষণ ভেবে তারপর জবাব দিলাম, কে রে, তোর কোনো আত্মীয় নাকি? ভাইয়া দেখছিস, বলছিলাম আমার কথা ওনার মনে নেই। তুই বাজি ধরেছিলি, এখন আমার টাকা দে। কেন জানি না তার আওয়াজটা আমার খুব পরিচিত লাগছে, তাও যেন মনে করতে পারছিলাম না। খুবই কাছের একজন ছিল হয়তো। হঠাৎই মনে পড়ে যায়, মুখে হাসি অজান্তেই ফুটে ওঠে, আর স্পষ্টভাবে তার নামটা উচ্চারণ হয়ে যায়, মুমু। নামটা বলার সাথে সাথে মুমুর মুখে একটা হাসি ফুটে, আর বাজিরাতের খুশিতে রাকিব পুরাধরা নাচতে থাকে। তবে মুহূর্তেই মুমু ছায়ার দিকে তাকিয়ে হতাশ হয়ে যায়। আরে মুমু, প্রথম দিন থেকেই তোমার চোখগুলো খুব চেনা লাগতেছিল, তবে ছোটবেলায় সেই মুমু এত সুন্দর স্মার্ট হয়ে গেছে কখনো কল্পনাতেই আসেনি। হ্যাঁ, আর কত কি বলবেন, আমি তো প্রথম দিনেই চিনেছিলাম। তবে দেখতে চাইছিলাম আমার কথা আপনার মনে আছে কিনা। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশন আপনার কন্যা সন্তানের জন্য। মুমু, রাকিব, আমরা সবাই বাইরে গিয়ে কথা বলতে পারি? বাইরে কোথায় নীরব পরিবেশে? চলেন আমার ক্যাবিনে বসে কথা বলি। সব কথার মাঝেও একজোড়া চোখ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তার মনে কিছু প্রশ্নের ঢেউ চলছে, সেও কিছু বলতে চাচ্ছে হয়তো, তবে সেদিকে খেয়াল না করে রাকিব ও মুমুর সাথে কথা বলতে চলে গেলাম। কেবিনে যাওয়ার পর, কি বলবেন যার জন্য নীরব পরিবেশ প্রয়োজন? আপনি এতটাই পর করে দিলে এখন? যাই হোক, সময়ের সাথে মানুষ পরিবর্তন হয় শুনেছিলাম, আজ দেখেও নিলাম। তাহলে তুমি রাকিবকে বলেছো আমার কথা, আর এই বিয়ে বাচ্চার কথা? যা সত্যি ততটুকুই তো বলেছি, কোনো ভুল কিছু কি বলেছি? না, তুমি ভুল বলনি, সবই ঠিকই বলেছো। তবে সেটা শুধু স্বপ্নে একা, সত্যিটা বাস্তব হলো সে এখন অন্য কারো স্ত্রী ও সন্তানের মা। মানে কি বলতে চাচ্ছিস? তাহলে তুই ওকে নিয়ে আসলি, সব কিছু ব্যবস্থা করে দিলি? এসব অদ্ভুত, একটা মানুষ একটা মানুষের সাহায্য করতে পারে, আমি সেটাই করেছি মনে কর। শোন, সে চলে যাওয়ার পর থেকে একা ছিলাম, আর এখানে আমার জন্য পাত্রী দেখতে আসি। সেখানে স্টেশনে তার সাথে দেখা, তার স্বামীর সাথে হয়তো থাকে না কোনো সমস্যার কারণে। তারপর সবটাই খুলে বললাম ওদের। বড়ই অদ্ভুত, তবে রহস্য থেকেও যেন আবার নেই। সেটাই। তবু ওর সাথে একবার হলেও সরাসরি কথা বলা দরকার। দেখ ওর মুখ থেকে সত্যটা কতটুকু জানা যায়। শোন, তোর মুখে তোর জীবনের কোনো গল্প বললে তুই নায়ক, আর ভিলেন তোর প্রাক্তন। আবার সে একই গল্প তার কাছে শুনতে চাইলে তুই ভিলেন, সে নায়িকা। তাই তোর ওর কথাগুলো শুনতে হবে। শুনবো, কিন্তু ওর অবস্থাটা একটু ভালো হোক তারপর। তাছাড়া আজ রাতেই ওর মুখের কথাগুলো জানবো, যখন ওর বাবা চলে যাবে। সেটাই ভালো, তবে ভুলটা আমারও ছিল, না জেনেই চোখে যা দেখেছি সেটাই বলেছি। আসলে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না। সমস্যা নেই, তোমার সাথে তো আজ প্রায় 12 বা 14 বছর পর দেখা হলো। তোমার জীবন সম্পর্কে জানবো, চিন্তা করো না। তবে তোমার স্বামীর কথা তো কিছুই বললে না। আমার কথাটা শুনে সে হাসতে লাগলো। তার এই অদ্ভুত হাসি দেখে মোটে অবাক হয়নি, কারণ এখনো সে আগের মতোই হাসতে জানে। সেটা দেখে বিস্মিত হয়েছি। আমি এখনো বিয়ে করিনি, কারো অপেক্ষায় আছি। রাকিব ভাইয়ের কি খবর? ও মা, এতদিন তো যোগাযোগ করেছো, আর এটাও জানো না? ও তো আমার খালাতো বোন ইশরাতের উপর লাইন মারছে, শীঘ্রই বিয়ের প্রস্তাব দেবে শুনলাম। আর কিছু বলতে দেয়নি ওকে, আমি বললাম। আরেকবার আপনি বললে আর কথাই বলবো না, উঠে চলে যাবো এখান থেকে। ওকে বাবা, সরি, আর বলবো না। কিন্তু তোমার বোনের সাথে লাইন মারে জেনেও চুপ থাকার কারণ? দেখো, ও আমার বন্ধু। ওরা যখন একে অপরের প্রতি দুর্বল থাকে তখন ইশরাতের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, কারণ ইশরাত আমার বোন,
আর ও জানে বিষয়টা এগিয়ে নিয়ে গেলে হয়তো বন্ধুত্ব নষ্ট হবে। ও যদি খারাপই হতো তাহলে এতদিন হাত পা ভেঙে দিতাম। সেটাও কথা। তারপর পুরাতন সবার সাথে অনেকক্ষণ আড্ডা দিই। দিতে দিতে বিকেল হয়ে যায়। ছায়া মোটামুটি সুস্থ, তাই আমি ওর সাথে কথা বলার সিদ্ধান্ত নিই। আর মোমোর সাথে মোমোদের বাসায় যায় রাকিব। আমি ছায়ার কাছে যাওয়ার জন্য হাঁটতে থাকি। মোমো আর রাকিব দুজনেই আমার ছোটবেলার বন্ধু। যদিও মোমো আমাদের বয়স ও ক্লাসের দিক থেকে ছোট ছিল, তবে আমাদের তিনজনের আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ছিল। ষষ্ঠ শ্রেণীতে থাকার সময় মোমোর বাবার চাকরির জন্য ওরা চলে যায়। মোমো রাকিবের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার নিয়ে গিয়েছিল, আমারটাও নিয়েছিল। তবে ভার্সিটিতে উঠে ছায়ার সাথে পরিচিত ও সম্পর্ক শুরুর পর সবই যেন আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই হয়তো মোমো আমাকে খুঁজে পায়নি। আর আজ এত বছর পর দেখা, কতটাই না পরিবর্তন হয়ে গেছে। ভাবতে ভাবতে ছায়ার কেবিনে এসে যায়। ছায়া ওর সন্তানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। সুন্দর লাগছে দুজনকে। বাড়ি থেকে নক করে বলি, আসবো? তোমার আসতে আবার অনুমতি নেওয়ার কি আছে? তুমি অন্যের স্ত্রী, তার উপর একজন মেয়ে মানুষ। আমি পুরুষ হয়ে তোমার কাছে সরাসরি এভাবে চলে আসতে পারি না। ও দেখো, আমার মেয়েটা কত সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম ওর মুখ দেখতেই পারবো না। এখানে আমি কিছু প্রশ্নের উত্তর জানতে এসেছি তোমার কাছ থেকে। কথাটা শুনে দুজনেই নীরব হয়ে যায়। নীরবতা ভেঙে সে আগে বলল, হয়তো যা শুনতে যাচ্ছি তাই বলবে। শরীরে অদ্ভুত এক শিহরিত জেগে উঠল। কেন জানি সব সত্য হওয়ার ভয়টাই হচ্ছে। তবুও নিজেকে শক্ত করলাম। আরও বলতে শুরু করলো, ক্ষমা করে দিও। তোমাকে ঠকাতে চাইনি, আবার হারাতেও চাইনি, কিন্তু প্রকৃতির কি লীলা খেলা। তোমাকে হারিয়েছি, আবার ঠকিয়েছি। রাব্বির সাথে হঠাৎই পরিচয় হয়। পরিচয় হওয়ার ধরনটাও অদ্ভুত ছিল, তবে আমার মনে তার জন্য অন্য কিছুই ছিল না। আমাদের সম্পর্কের ইতি ঘটার 4 মাস আগেই তার সাথে আমার পরিচয়। এতটুকু বলেই দীর্ঘশ্বাস ফেলল। আমি অবাক হয়ে তাকিয়েছি তার দিকে, আর স্পষ্টভাবে উচ্চারণ করি, তারপর? সে আমাদের এলাকার এক ফ্লেক্সিলোড দোকানদারের বন্ধু। সে দোকানদার আবার আমার ভাই হয়, সেটা তো তুমি জানতেই। সেখান থেকে সালাম ও কথাবার্তার ফর্মালিটি থেকেই আস্তে আস্তে পরিচয়। তারপর? তোমার সাথে আমার ঝগড়া হলে আমার মন খুব খারাপ থাকতো। তখন উনি আমাকে সাহস ও মনোযোগ দিতেন। আস্তে আস্তে তার দিকে আকৃষ্ট হতে থাকি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বলি, তারপর? তুমি যখন ওনাকে নিয়ে আমাকে সন্দেহ করতে এবং ঝগড়া করতে, তখন তোমার উপর খুব রাগ হতো। সবসময় মনে হতো তুমি আমায় বিশ্বাস করতে পারো না। তারপর? সবকিছুই আমি ওনার সাথে আলোচনা ও নিজের কষ্টটা বোঝানোর চেষ্টা করি। উনি তো সহজেই তখন বুঝে যায়। আর তোমার বিরুদ্ধে যতটা বললে আমি তোমাকে অবিশ্বাস করব, সেও ঠিক ততটাই বলে। এবার আর কিছু বলি না, নীরব হয়ে তার দিকে তাকিয়ে থাকি। তোমার থেকে দূরে আমি একা ছিলাম, যদিও যোগাযোগ হতো, তবুও একাকিত্ব আমার পিছু ছাড়তো না। তার সাথে পরিচয় ও আমার কষ্টগুলো সহজে বুঝে আমার প্রতি তার বিশ্বাস দেখে তার সকল কথায় আমি বিশ্বাস করতে থাকি আর তোমার থেকে দূরে যেতে থাকি। অতীতের ঘড়ি যে কখন চোখে জল এসে গেছে খেয়ালই করিনি। নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, তারপর? আমার একাকিত্ব যেন রাব্বি দূর করে দিতেছিল। যতই দিন যাচ্ছিল তার প্রতিটা কাজ আমার ভালো লাগতে শুরু করে, আর তোমার প্রতিটা কথায় আমার রাগ হতে থাকে। আমি রাব্বির গার্লফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ করিয়ে আমি সম্পর্কে জড়িয়ে যাই, নিজের অজান্তেই হয়। কোনো কিছু নিজের অজান্তে হয় না, বরং স্বার্থই টেনে আনে সবকিছু। হতে পারে সম্পর্কে জড়িয়ে যাওয়ার এখন আমার দুদিক থেকে যে কোনো একদিকে যেতে হবে, হয় তুমি না হয় রাব্বি। তুমি তো আমাকে বিয়ের কথা বলেছিলে, তাহলে এসব কেন হলো? আমি চাইনি আবার মিথ্যে নাটকে সবার চোখে খারাপ হয়ে যায়, তাই আমি রাব্বির দিকটাই বেছে নিই। নিজের স্বার্থ ও সবার চোখে নিজেকে ভালো রাখতে তোমার সাথে পালানোর নাটক করি। কিন্তু সেদিন আমি স্টেশনে যাইনি তোমার সাথে, বরং গিয়েছিলাম রাব্বির সাথে। উঠে দাঁড়িয়ে পড়ি, আর হয়তো সহ্য করার ক্ষমতা আমার হচ্ছিল না। দাঁড়াও, এখনই কোথায় যাচ্ছ? যা জানা ছিল তা তো জেনে নিয়েছি, আর বা জেনে কি করব? তোমার নিজের মনের প্রশ্নগুলো করবে না? কিছু কিছু জিনিসের অপূর্ণতা শ্রেয়। হয়তো, তবে সেদিন একই ট্রেনের রাব্বির সাথে এখানে যাত্রা করেছিলাম, যাতে কখনো তুমি বুঝতেই না পারো যে আমি এখানে থাকবো। কিন্তু ভাগ্যের পরিহাসের কাছে হেরে গিয়েছি। অনিচ্ছাই হোক বা ইচ্ছায় ঠিকই তোমার চোখের সামনে পড়ে গিয়েছি। আচ্ছা, একটা কথা। বলো। তাহলে তোমার বাবা কেন বলল তোমার বোন মায়া আছে,
যাকে রাব্বি ধর্ষণ করেছে। আর কেনই বা তুমি তোমার বাবার সাথে মিথ্যা বলবে? উনি আমার চাচা, বাবার যমজ ভাই। বাবা বছর 2 আগেই মারা গিয়েছে, তবে ওনাকে বাবা সবটাই বলে গিয়েছে। আর ওনার মেয়ের নামই মায়া, যাকে রাব্বি নামের একটি ছেলে ধর্ষণ করে। ছেলেটির শাস্তি এখনো হচ্ছে, তবে বাবা মারা যাওয়ায় উনি অদ্ভুত হয়ে গিয়েছে। তাদের দুজনের জীবনের ঘটনা একত্রে করে বলে। ও, অদ্ভুত তাই না? তবে এটাই সত্যি, যমজ মানুষের ক্ষেত্রে অনেকটা সময় এরকমই হয়। তবে উনি মিথ্যে বলেননি, বরং দুটো ঘটনাকে একত্রে করে একটি বানিয়ে বলেছেন। ও আচ্ছা। আর আমার এই অবস্থা হয়তো আমার পাপের ফল। সে আমার রূপকেই ভালোবেসেছিল। কাজের চাপে যখন আমার রূপ নষ্ট হতে থাকে, তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকে। এই নিয়ে ঝগড়া অশান্তি তো লেগেই থাকতো। এক পর্যায়ে সে আমার পতিতাপল্লীতে বিক্রি করেই দিতে চেয়েছিল। পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হয়নি, বরং উল্টো ক্ষতির সম্মুখীন হচ্ছিলাম। তাই তো স্টেশনই ছিল আমার শেষ ভরসা। তারপর দুজনে আবারও নীরব হয়ে যায়। নীরবতা বজায় থাকে আমাদের মাঝে অনেকক্ষণ। তবে এইভাবে নীরবতা ভেঙে আমি বলি, কালই চলে যাচ্ছে এখান থেকে। ভালো থেকো, নিজের এবং স্বামী সন্তানের খেয়াল রেখো। স্বামী? সে স্বামী হওয়ার যোগ্য নয়। আজ তোমার মুখে ভুলটা তার, এখানে তোমারও কম ভুল নেই। সে যদি ভুল বুঝতে পেরে সবটা ঠিক করতে পারে, তাহলে তুমি কেন নয়? সে কিছু বলতে চেয়েও বলতে পারেনি, কারণ কেবিনে নিপা, ছায়ার বাবা ও রাব্বি প্রবেশ করে। তাদের দিকে তাকিয়ে আমার দিকে অবাক হয়ে তাকে। আমি মুচকে এসে সেখান থেকে চলে আসি। জানি না সে হাসিটার মানেটা বুঝতে পেরেছি কিনা। তাকে আজও যে ভালোবাসি না তা নয়, বরং তাকে আজ ভালোবেসেও ভালোবাসি না। আমি তোমার হাসির মানেটা বুঝতে পেরেছি। এই হাসিটা যে 4 বছর আগের সেই হাসিটা, যেটা দিয়ে তুমি আমাকে বোঝাতে আমার কষ্ট তুমি সহ্য করতে পারো না। তুমি থাকতে আমার কষ্ট পেতেও দিবে না। কিভাবে তুমি অসম্ভবকে সম্ভব করো জানা নেই। এর আগেও করেছো, তবে কখনো উত্তর দাওনি। তাই আজ আর জিজ্ঞেস করলাম না। তুমিও ভালো থেকো প্রিয়। বলতে চেয়েছিলাম তোমায়, তবে বলতে পারলাম না। কথাগুলো মনের গহীনে বলে এক ফোঁটা চোখে জল ফেলল। যখন বাড়িতে ফিরে সবটা যেন আগের মতো হয়ে যাচ্ছে। সবাই হাসি খুশিভাবে রয়েছে। অবাক করার বিষয়ে আসছে মেয়েটাও হাসছে, যার কিনা নিরাশ হওয়ার কথা। সবার সাথে আমিও আনন্দে মেতে উঠলাম। রাতের বেলা খাবারের পর লিলু আমাকে ছাদে ডাকলো, জানি না কেন, তবে আমিও গেলাম। আমি সব শুনেছি পরিবারের লোকের কাছে। সে ছেলেটা ঠিক নয়, সেটা প্রমাণ করার জন্যই আপনি এমনটা করেছেন। আজ প্রথমবার মনে হচ্ছে কাউকে পেলে নিজের জীবনটা সার্থক হবে, আর সেই মানুষটা যে আপনি। আমি মুচকি হাসি, তবে শব্দ করি না। হাসতেন যে? আপনি সুন্দর, মায়াবী, তবে আমি আপনাকে কখনো নিজের অনুভূতিতে অনুভব করতে পারিনি। তাই আপনাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। একবার বিয়ে হয়ে গেলে সবটা ঠিক হয়ে যাবে। আমি এখন বিশ্রাম নিতে চাচ্ছি, শরীরটা অনেক দুর্বল। যদি কিছু মনে না করতেন আমি ঘুমাতে যেতে পারি। সে আর আটকায়নি। সে ভাবে তার প্রতি আমি রাগ করে কথাগুলো বলতেছি, তাই মন খারাপ করে হ্যাঁ সম্মতি দেয়। আপনি হয়তো আজ না করেছেন, তবে একদিন হ্যাঁ করবেনই। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো। আমি জানি আপনার জীবনে কেউ নেই, হয়তো কেউ হয়ে উঠতে চায়। কাল সবার সামনেই আপনি হ্যাঁ বলবেন। মনে মনে কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখ দুটো বন্ধ হয়ে এসেছিল। সারাদিনের দখল যেন অনেকটাই দুর্বল করে তুলেছে। আবার কাল যখন চলে যাওয়ার কথা বলবো, তখন হয়তো আরও এক মানসিক দখল যাবে। অদ্ভুত জীবনটা। পরের দিন সকালে যখন সবাই নাস্তা করতেছিল, তখন চলে যাওয়ার প্রসঙ্গটা তুলি। এমন কথায় সবাই অবাক হয়। লিলো সেই তালিকার বাইরে নয়। সে ভেবেছিল হয়তো কাল রাতে মজার ছলে বলে দিয়েছি, তবে এতটা সিরিয়াসলি বলেছি সেটা আর বুঝতে পারেনি। আমার কাছে সবাই নানান প্রশ্নের উত্তর জানতে চাচ্ছে, তবে আজ কারো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তাই তো চুপচাপ তাদের প্রশ্নগুলো শুনে না শোনার বান করে বসে আছি। এত কথা বলার পরেও যখন উত্তর পায় না, তখন তারা ঠিকই বুঝে যায় আর কথা বাড়িয়ে লাভ হবে না। আমিও নাস্তা শেষ করে রাকিব মোমোদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মোমোর বাড়ি যাওয়ার কথা দুপুরে, তবে আমি একটু আগে যাচ্ছি। জানি না কেন মোমোর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি। আমি সেখানে পৌঁছে দেখে রাকিবও সেখানে রয়েছে। আমাকে দেখে দুজনেই ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। কি রে, এভাবে এত তাড়াতাড়ি? কেন, এসে কি বিপদে ফেললাম নাকি? আমার প্রশ্নের উত্তর শুনে তারাও শুনেনি। একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করলো। কি রে, কি ইশারা করছিস? কি লুকাতে চাচ্ছিস? চল আমাদের সাথে ওই দিকটায়।
আর কিছু বলতে না দিয়ে টানতে টানতে বাড়ির পশ্চিম দিকে নিয়ে আসি, আর মোমো বাড়ির ভিতরে চলে যায়। এখানে নিয়ে এসে কী সব আজগুবি কথাবার্তা বলছে আমার মাথায় ঢুকছে না। তবে মোমোর এভাবে চলে যাওয়া আমাকে খুব ভাবাচ্ছে। হঠাৎ নজর গেল ঘরে জানালা দিয়ে ভেতরটায়। হয়তো অবাক নয়, বরং শকড হওয়ার মতোই কিছু ছিল। আর কিছুক্ষণ পর মোমো চলে আসে। দুপুর পর্যন্ত সবাই জমিয়ে আড্ডা দিই। তারপর বিকাল 4টার ট্রেনে যাওয়ার পালা। সবাইকে নিয়ে স্টেশনে চলে আসি। অপরদিকে লিলুর পরিবারও আমার পরিবার চলে আসে। ট্রেন ছাড়ার ঠিক মিনিট 5 আগে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে এক পা দুপা করে এগিয়ে আসছে লিলু। তবে সে পৌঁছানোর আগেই আমি মোমোর সামনে হাঁটু গেড়ে বসে পড়ি। এই ছন্নছাড়া জীবনের একজন হবে কি? ভালোবেসে অমানুষটাকে মানুষ করবে কি? হাসতে শেখাবে কি নতুন করে আবার? হবে কি আমার হাসির কারণ? রোজ সকালে চোখ খুলে তোমাকে দেখতে চাই এই দুটি চোখ। সকালে ভিজে চুলে যখন চিরুনি ধোয়াবে, তখন তোমার চুলের ঘ্রাণ নেওয়ার সুযোগটা কি দেবে? ভালোবেসে সারাটা জীবন পাশে চলতে চাই, অধিকারটা কি দেবে? রাগ অভিমান করার অধিকারটা কি দেবে? ভালোবাসি প্রিয়, অনেক বেশি ভালোবাসি। চলো না দুজন নীল আকাশে ভাসি, বিয়ে করবে আমায়? মোমো অবাক দৃষ্টিতে শুধু তাকিয়ে আছে। সে হয়তো এটা কল্পনা করতে পারেনি। তবে এমন প্রপোজ দেখে রাকিবও বলতেছিল, এই সুযোগটা আর মিস করছি না। স্টেশনে থাকা প্রত্যেকটা ব্যক্তির নজরে ছিলাম। হ্যাঁ করবে জানতাম, তবে না করতেও পারে বিষয়টা মনে ভয় নিয়ে এসেছিল। তবুও বলে দিয়েছি, আর সে হ্যাঁ করেছে। পিছনে ফিরে লিলুকে দেখতে পাই। সে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে শুভকামনা জানায়, চোখের জলগুলো আড়ালে রেখে দেয়। সে ট্রেনে আমরা সকলেই ফিরে আসি। লিলু হয়তো সত্যিকারে ভালোবাসে পেয়েও হারিয়ে ফেলেছে। তবে সে আমার হাসিতেই নিজের সুখটা দেখে নিয়েছে, তাই সবটা হাসি খুশিভাবে মেনে নিয়ে শুভকামনা জানিয়েছে। তখন মোমোর বাড়িতে জানালা দিয়ে চোখ গেলে আমি শুধু আমার ছবিগুলোই দেখতে পেয়েছি। মোমোর খাটে মাথার উপরে আমার বড় একটা ছবি, যার মধ্যে লেখা ভালোবাসি প্রিয়। এমন করে কেউ ভালোবাসতে জানে সেটা অজানা ছিল। তাই তো হারাতে চাইনি এই ভালোবাসা, বরং ভালোবেসে আঁকড়ে নিতে চেয়েছি। তারা আমার প্রতি এমন ভালোবাসা দেখে আমি আর থাকতে পারলাম না। ভাবলাম, যাকে ভালোবাসলাম সে তো ভালোবাসার মূল্য দিল না। এখন না হয় যে আমাকে ভালোবেসে তার ভালোবাসার মূল্যটাই দিই। চুপচাপ ট্রেন চলছে। ট্রেনের সাথে সাথে নতুন একটি জীবনের সূচনাও চলছে।